ভাই আসসালামু আলাইকুম। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ভাইয়া, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে। ভাইয়া আসসালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমার এখানে ভলিউমটা মনে হয় একটু লো, একটু আস্তে আসতেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। সাউন্ড ক্লিয়ার আছে না ভাইয়া? জি ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া, আমরা কি ক্লাসটা শুরু করব? জি ভাইয়া, আমরা এখন শুরু করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। উত্তরণ কর্তৃক আয়োজিত 45তম বিসিএস লিখিত ফুল কোর্সের নবম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভোকালে আছে আমি আপনার, এবং কিউএনডি তে আজকে থাকবেন আপনাদের প্রিয় আরাফাত ভাইয়া। আমরা আজকে রিডিং কম্প্রিহেনশন এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে প্রত্যেক বিসিএস এ রিডিং কম্প্রিহেনশন থেকে মোটামুটি আনসারিং দা কোশ্চেন থেকে 30 মার্ক, এবং হচ্ছে গ্রামার এবং ইউজেস রিলেটেড 30 মার্ক, অর্থাৎ 60 মার্ক থাকে। খুব ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে 60 মার্ক, অথচ পুরো বিসিএস এ ম্যাথে আছে মাত্র 50 মার্ক। সুতরাং এই অংশটাই কিন্তু ভালো করাটা অনেক বেশি জরুরি। ঠিক আছে? তো আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, সোফার আপনারা কিভাবে এই 60 মার্কের প্রস্তুতি নিয়েছেন সেটা একটু শেয়ার করবেন প্লিজ। সোফার আপনারা কি এই 60 মার্ক প্র্যাকটিস করেছেন, কি
মোটামুটি এখনো ধরা হয়নি কোনটা। আচ্ছা, আহ, আচ্ছা, এখনো হয়তোবা ধরা হয়নি, কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, ম্যাক্সিমাম এটাই বলছেন। ঠিক আছে। আমি আজকে লেকচারের শুরুতে একটা প্রশ্ন করতে চাই আগে, আপনাদের মধ্যে কতজনের যে মোটামুটি রিডিং প্যাসেজ জিনিসটা ভাইয়া তেমন একটা কঠিন লাগে না, সহজই লাগে এরকম, আর একটা হচ্ছে যে না ভাইয়া রিডিংটা আমি অনেক ভয় পাই, পড়লে কিছু বুঝি না, এই দুইটা ক্যাটাগরির কোনটাকে মানে, যদি ভয় লাগে তাহলে হচ্ছে বি লিখবেন, আর ভয় পাই না হলে এন লিখবেন, বা ভয় পেলে ইয়েস লিখেন, ভয় না পেলে মোটামুটি নো লিখেন। আচ্ছা, এখানে মোটামুটি 50-50-তে দেখি ক্লাসটা বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে কিছু গুড ইংরেজিতে গুড প্রফিশিয়েন্ট লার্নার এবং মোটামুটি একটু দুর্বলতম লার্নার দুইটাই মনে হয় আছে। রিডিং কম্প্রিহেনশনে ভালো করার একটা সহজ উপায় হচ্ছে যে শব্দ জানা। প্রথমে হচ্ছে আপনাকে শব্দ জানতে হবে, কারণ আপনি যদি ওয়ার্ড মিনিং না জানেন, আপনি পড়লে এমনিতেও খুব বেশি বুঝতে পারবেন না। আর দ্বিতীয় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আপনার পড়ার অভ্যাস থাকা। তো আমরা বিগত বিসিএস গুলার, যদি আমরা প্যাসেজ গুলার অ্যানালাইসিস করি যে কোথা কোথা থেকে দেওয়া হয়েছে প্যাসেজ গুলা, তাহলে একটা বিসিএস এর প্যাসেজ বাজারের একটা গাইড বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, কোন একটা গাইড বইয়ের মডেল টেস্টের কোশ্চেন হুবহু তুলে দেওয়া হয়েছিল। একটা বিসিএস এর প্যাসেজ আসছিল হচ্ছে একটা জার্নাল পেপার থেকে। এটা হচ্ছে আপনার সম্ভবত জার্নাল পেপারটা কোন একটা ইন্টারন্যাশনাল জার্নাল পেপারের প্যাসেজ ছিল, আমার ঠিক খেয়াল নাই এখন, অ্যাড্রেসটা আমি খুঁজে দিতে পারবো। একটা বিসিএস এর ইয়াটা আসছিল পত্রিকা থেকে, আর বাকিগুলা মোটা একটা না দুইটা যেন ট্র্যাক করা যায়নি, যে এটা আসলে কোথা থেকে দিচ্ছে ঠিক ক্লিয়ারলি বোঝা যায়নি। রিসেন্টলি যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্যাসেজ গুলা মোটামুটি হয়তো বা কোনো একটা রিনাউন্ড জার্নাল পেপার থেকে আসতে পারে। এখন বসে বসে তো আমাদের জার্নাল পেপার পড়ার টাইম নেই, তাই না? তো প্যাসেজ গুলা নর্মালি কি সংক্রান্ত থাকে? প্যাসেজ গুলা নর্মালি থাকে সামাজিক কোনো একটা সমস্যা সংক্রান্ত, বা কোনো একটা আলোচ্য বিষয় সংক্রান্ত, এই ধরনের প্যাসেজ সাধারণত থাকে, এবং মোটামুটি কন্টেম্পোরারি টাইপের প্যাসেজ থাকে, ধরেন ইতিহাস, দূরবর্তী কোনো কাহিনী, এইসব আসার চান্স খুব কম, কিংবা ফিকশন বা লিটারেচার আসার চান্স খুব একটা নাই। তো এটা থাকবে নন ফিকশন টাইপের, হয়তো বা কোনো একটা এসে টাইপের জিনিস থাকবে। তো এসে টাইপের যে প্যাসেজ গুলো থাকে, প্যাসেজ গুলোর ভিতরে একটা সেন্ট্রাল থিম থাকে, সাধারণত ধরেন নেচার হইতে পারে, কোনো একটা সামাজিক ক্লাস ডিস্টিংশন হইতে পারে, বা যে কোনো, যেমন আর্টিস্ট মধ্যে যে প্যাসেজটা আসছিল, এটাতে মনে হয় ইয়া ছিল, সামাজিক ক্লাস ডিস্টিংশন সংক্রান্ত ছিল, একবার আসছিল হচ্ছে চাইল্ড লেবার সংক্রান্ত, এরকম কোন একটা প্রবলেম রিলেটেড থাকবে। তো এটা হচ্ছে বিষয়, এই জন্য হচ্ছে টুকটাক যদি আপনারা ইংরেজি সম্পাদকীয়টা পড়েন ডেইলি স্টার থেকে, বা কোন একটা আর ইয়া থেকে, ধরেন সাপোজ নেচার টেচার টাইপের যে কোনো একটা ই থেকে একটু যদি সম্পাদকীয় টাইপের দুই একটা কলাম পড়েন, তাহলে এটা পড়লে কতটুকু বুঝতে পারতেছেন সেটার উপর নির্ভর করে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের পত্র পত্রিকা গুলাতে সাধারণত খুব কঠিন ভোকাবুলারি ব্যবহার করে লিখে, বাইরের পত্র পত্রিকা গুলাতে এত কঠিন ভোকাবুলারি ছড়াছড়ি দেখা যায় না। ঠিক আছে, সো নর্মালি আমাদের দেশের পত্রিকাগুলো, ইংরেজি পত্রিকাগুলোতে অনেক কঠিন কঠিন শব্দ খুঁজে পাওয়া যায়। এত কঠিন কঠিন শব্দ হয়তো বা জানা লাগবে না, মোটামুটি ম্যাক্সিমাম টুকুই সহজ থাকবে। যেটা পড়তে মনে হবে অনেক বেশি কঠিন, ধরে নেবেন এটা আসবে না। বুঝছেন, যদি খুব বেশি আননোন শব্দের ছড়াছড়ি থাকে তাহলে ধরে নেবেন এইটা আসার চান্স খুব কম, বা এই ধরনের কিছু একটা আসার চান্স কম। ম্যাক্সিমাম টুকু পড়লে বোঝা যাবে এরকম টাইপেরই হবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। সো দুই একটা পেপারের নাম বলেন। সায়েন্টিফিক জার্নাল পেপার, ওই যে এর আগেরটা যে আসছিল, আমার নামটা কেন যেন মনে পড়তেছে না, আমি নিজেই খুঁজে বের করছি। আপনারা কিচ্ছু না, এই যে যে আমি যে জিনিসটা বললাম, যে আপনারা এই যে এর আগের যে প্যাসেজ গুলো আসছে না, ওগুলো একটু লিখে ইন্টারনেটে সার্চ দিন, দেখবেন যে সোর্স গুলো সব চলে আসছে। আমি গুগল সার্চ করে বের করছিলাম যে কোনটা কোথা থেকে আসছে। আমি নিজে যখন প্রস্তুতি নেই আমি এইভাবে দেখছিলাম যে অ্যাকচুয়ালি তারা এগুলা দেয় কোত্থেকে। ট্রান্সলেশনের সময় দেখা যায় পত্রিকা থেকে আসে। একবার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ট্রান্সলেশন আসছিল না 43-তে, এটা তো হুবহু একটা, মানে তেমন বিখ্যাত পত্রিকা না, কিন্তু কোন একটা পত্রিকা থেকে তুলে দিছিল। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে। নর্মালি এডিটোরিয়াল পড়ার জন্য আপনারা হচ্ছে একটু
ইন্টারন্যাশনাল রিলেশনস এর প্রস্তুতি নিচ্ছেন না, তো দুইটা অংশের জন্যই একবার এডিটোরিয়াল পড়বেন। যে ধরেন ইয়ে গুলা যেগুলো আছে, এই যে ডয়েচে ভেলকে বা বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল জার্নাল গুলো আছে না, ডেইলি স্টার বাদ দিয়ে বাংলাদেশের গুলো তো অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করে লিখে, ঠিক আছে? এত কঠিন না, মোটামুটি সহজ টাইপের যেগুলো আছে বিবিসি টিবিসি এগুলো থেকে দেখেন, ঠিক আছে? এর আগে কোনো কোনো বিসিএস এর প্রশ্ন কিন্তু ওই যে বিবিসি বাংলার ইয়া থেকেই তুলে দিচ্ছে, বিবিসি বাংলা একটা ডকুমেন্টারি ছিল যেটার উপরে ওটার উপরে তুলে দিচ্ছে। সো আলাদা করে ইংরেজির প্যাসেজটা আসলে পড়ার কিছু নাই। আপনারা অন্যান্য সাবজেক্টের পড়াগুলো যখন পড়বেন ওইগুলো ইংরেজিতে পড়েন, তাহলে আপনার অন্য সাবজেক্টে পড়াটা হলো, তার সাথে ইংরেজিটাও মোটামুটি একটা প্যাসেজ পড়ার একটা অভ্যাস তৈরি হলো, একটা ডুয়াল স্ট্র্যাটেজি এই জায়গায় কাজে লাগতে পারে। তো আমার একটা ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোকে আমি জিজ্ঞেস করছি যে তুই রিডিং কম্প্রিহেনশনে কিভাবে প্র্যাকটিস করতে, তো আমার ফ্রেন্ড আমাকে যে উত্তরটা দিছিল সেটা হচ্ছে, দোস্ত আমি রিডিং কম্প্রিহেনশন আলাদা করে পড়ি নাই। আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি রেগুলার হচ্ছে, ও হচ্ছে ক্রিকেট ফ্যান ছিল, তো বলে যে আমি ক্রিক ইনফো টিনফো এগুলো পড়তাম, তো তো এগুলো থেকে কিছু শব্দ ও কমেন্টারি পড়তে পড়তে যেগুলো দেখছে বিভিন্ন সময়ে ওগুলা থেকে নাকি ওর বাইরে গেছে অনেকগুলো ভোকাবুলারি। এই জিনিসটা আসলে কি, মানে অ্যাপারেন্টলি আপনার মনে হতে পারে আনবিলিভেবল, বাট ইটস ট্রু। যাদের রেগুলার পড়ার অভ্যাস থাকে তাদের হচ্ছে আপনার এগুলা দেখতে দেখতে একটা টাইমে কিছু না কিছু কমন পড়েই যায়, ঠিক আছে? এই যে শরীফ ভাই বলছেন 44 হাফিংটন পোস্ট থেকে, এবং 43 হচ্ছে নেচার জার্নাল থেকে আসা, হ্যাঁ এরকম আর কি। এগুলো একটা দুইটা জার্নাল পেপারে নর্মাল প্যাসেজ গুলো দেখবেন, খুব বেশি গবেষণামূলক আবার দেখার দরকার নেই। ওকে, এখন আসেন আমরা একটু রিডিং নিয়ে আলোচনা করি। রিডিং নিয়ে আলোচনা করতে গেলে একটা জিনিস আমরা সবসময় সাজেস্ট করি, এটা হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা, এটা একটু রেখে যাই। আহ আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে এখন? ওকে, সো আই গেস আমাকে এখন শুনতে পাওয়া যাচ্ছে। সো প্যাসেজ সংক্রান্ত যে জিনিসটা আমি বলছিলাম, আরেকবার রিপিট করছি কথাটা। আমি আগে বলেছি আগে কোশ্চেন গুলো পড়তে পারেন, কোশ্চেন গুলো পড়ে তারপরে সে প্যাসেজটা পড়তে পারেন। এবং প্যাসেজ থেকে কোশ্চেন আনসার গুলো আনসার করতে গেলে যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ওই বারবার ঘুরে ফিরে এসে আবার প্যাসেজ থেকে আনসার গুলো বের করতে অনেক সময় নষ্ট হয়, ঠিক আছে? সো যেহেতু এখানে একটা সময় একটা ফ্যাক্টর, কারণ আপনি যদি এখান থেকে কিছু টাইম সেভ করতে পারেন আপনি রচনাটা বড় লিখতে পারেন, তাই না? অন্যান্য অংশে আপনি টাইমটা দিতে পারবেন। সুতরাং টাইম সেভ করাটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট এখানে। আমি জানি যে নির্দিষ্ট সময় দিয়ে সলভ করাটা মূল চ্যালেঞ্জ না, মূল চ্যালেঞ্জটা হচ্ছে অল্প সময়ের মধ্যে কিভাবে সলভ করা যায়। কোশ্চেনের আনসার গুলো যখন লিখবেন, এই প্রসঙ্গে আমি যে আমার আরেকটা ফ্রেন্ড, ও হচ্ছে ফরেন ক্যাডারে এখন বর্তমানে সার্ভিসে আছে, তোকে আমি জিজ্ঞেস করেছিলাম তুই তো কোশ্চেন আনসার গুলো কিভাবে লিখছিলি পরীক্ষার খাতায়। তো সে আমাকে যে উত্তরটা দিছে সেটা হচ্ছে যে আমি কোশ্চেন আনসার গুলো মোটামুটি বড় করে লেখার চেষ্টা করছি, কোনোটাকে এক লাইনে লিখি নাই। আমার কথাটা কি বুঝা গেছে? ধরেন একটা প্রশ্ন করলো যে হোয়াট আর দা অমুক অমুক অমুক, এটাকে চাইলে আমরা প্যাসেজ থেকে এক আনসারে তুলে দিতে পারি, রাইট? এক লাইনের একটা বা এক সেন্টেন্সে একটা তুলে দিতে পারি, কিন্তু কোনোটাই এক লাইনে তুলে দেয় নাই, বরং এটা তুলে দিয়ে একটু বড় করছে। ধরেন আপনি এটার সাথে একটা ক্লজ যুক্ত করতে পারেন, যে জিজ্ঞেস করছে হোয়াট আর দ্য রেজাল্টস অফ অমুক, আপনি আনসার দিলে দ্য রেজাল্টস অফ অমুক আর দিস, দিজ আর দ্য রেজাল্টস বিকজ দিয়ে আপনি ছোট্ট একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলেন। কথাটা কি বুঝা গেছে না যায়নি? ইয়েস, তো ভেরি গুড করবেন। সো মোটামুটি একটু বড় করার চেষ্টা করবেন, একদম অপ্রাসঙ্গিক তাই বলে লিখার দরকার নেই, ঠিক আছে? তো আনসারটা যেন প্রাসঙ্গিক করা হয়েছে এটার
সাথে প্রাসঙ্গিক একটা বাক্য তুলবেন, কিন্তু আগে অপ্রাসঙ্গিক কথাটা লিখে পরে প্রাসঙ্গিকটা লিখবেন না। আগে প্রাসঙ্গিক আনসারটা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি নাকি পারিনি? না বুঝতে পারলে প্রশ্ন করবেন প্লিজ, হ্যান্ড রেজ করলে আপনার, আমি আপনাদেরকে অ্যালাউ করবো মাইক্রোফোনটা। সো এক্সামিনারের জন্য আনসারটা পড়ার পরে এটা মনে না হয় যে আপনি ইররিলেভেন্ট কথা লিখছেন, বরং আপনার এক্সামিনার জন্য পড়তে যেয়ে প্রথমে দেখে আপনি টু দি পয়েন্ট আনসারটা করছেন এবং তার সাথে একটা প্রাসঙ্গিক ব্যাখ্যা যোগ করছেন। এটাকে আবার অনেক বেশি বড় করার দরকার নেই, মোটামুটি 2 সেন্টেন্স থেকে 3 সেন্টেন্স, দ্যাটস এনাফ, শেষ, এর বেশি দরকার নেই। ছোট ছোট হলে 3টা সেন্টেন্স, বড় হলে মোটামুটি 2টা সেন্টেন্স এনাফ। কথা ক্লিয়ার? বুঝে গেছে আমার কথা? আচ্ছা, এখন আসলে আমাদের এখানে আমাদের যে স্লাইডটা করা, এটার স্লাইডের আসলে এই অংশটুকু আমাদের ওই যে রিটেনার একজন এই স্লাইড গুলো যে গ্রামার এবং ইউজেস সম্পর্কিত থাকে, এই কথাটা বলেছে, আমরা এটা জানি সবাই কম বেশি, যে আমার থিমাটিক কোশ্চেন থাকবে, গ্রামার এন্ড ইউজেস থাকবে। এই ব্যাপারে আমাদের আগের লেকচারে কিছু গ্রামার এন্ড ইউজেস থেকে আলোচনা ছিল। প্রথম প্রশ্নগুলো খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে, কি চেয়েছে, কোন কথাটা চেয়েছে, ঠিক আছে? তো আমরা এই ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি কাজ করি। আহ, যদি কোনো কারণে আমাদের প্যাসেজটা মনে হচ্ছে যে আমি কঠিন বুঝতে পারছি না, তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা ছোট ছোট করে প্রতিটা প্যারাগ্রাফে আসলে কোন অংশটা নিয়ে আলোচনা করেছে আমরা এটা বোঝার চেষ্টা করব, যে ফার্স্ট প্যারাগ্রাফের কাজটা কি, সেকেন্ড প্যারাগ্রাফের মূল কথাটা কি, থার্ড প্যারাগ্রাফের মূল কথাটা কি, এই অংশটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো এই যে সামারিটা আগে বুঝা আছে, প্যাসেজটাতে আসলে কি বলেছে, এটার জন্য আমাদের লাইন বাই লাইন প্রত্যেক ওয়ার্ডের মিনিং জানতে হয় না। দুই একটা লাইনের মিনিং না জানলেও মোটামুটি বোঝা যায় যে এই প্যাসেজের এই অংশটা আসলে কি বলেছে, এই অংশটা আসলে কি বলেছে। এই স্ট্র্যাটেজিটাকে বলে হচ্ছে স্কিমিং। সো আপনারা খুব ভালো মতো স্কিমিং করে নিতে পারেন, যেন বোঝা যায় যে মোটামুটি কি বলতে চেয়েছে কথাটা, ঠিক আছে? আচ্ছা, আহ যদি প্রশ্নগুলোতে বিশেষভাবে কোনো নির্দেশনা দেওয়া থাকে তাহলে সেটা আলাদাভাবে খেয়াল করা। এই জায়গাটায় আমাদের অনেক সময় ভুলটা হয় কেন? এই ভুলটা আমাদের নলেজ গ্যাপের কারণে হয় না, প্র্যাকটিসে একটা ভুল ক্রমে আমি ভুল বুঝে উত্তর দিয়ে দিছি আরেকটা, এই জিনিসটা যেন না হয়। এইটা দূর করার জন্য আমাদের কাজ হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই মডেল টেস্ট দেওয়া। প্যাসেজ পড়ে একবার দুইবার প্র্যাকটিস করে নিলে এটাতে একটা বেটার পারফরমেন্স পাওয়া যায়। যাদের প্রথমবারের মতো বিসিএস রিটার্ন, কার কার এখানে যে ফার্স্ট টাইম রিটার্ন দিতে যাচ্ছি, একদম ফার্স্ট টাইমের মতো রিটার্ন দিতে যাচ্ছে? আচ্ছা, মাহমুদুল হাসান হ্যান্ড রেজ করেছেন, ওনাকে একটু পারমিশন দিই। মাহমুদুল হাসান, বা আপনি চাইলে আনমিউট করে আপনার প্রশ্ন করতে পারেন। ওকে, যারা প্রথমবারের মতো রিটেন দিতে যাচ্ছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বলি। আমি যখন 38তম বিসিএস এ রিটেন দিতে যাই, 38তম বিসিএস এর রিটেনের প্যাসেজটা মোটামুটি একটু জটিল এবং পেঁচানো ছিল। আপনাদের কি মানে 38তম কোশ্চেনটা দেখা হয়েছে কারো? কেউ দেখেছেন আগে 38 এর কোশ্চেনটা? আচ্ছা, 38 এর কোশ্চেনটা একটু কঠিন ওয়ার্ডস ছিল এবং একটু টেকনিক্যাল একটা আসপেক্ট এই প্যাসেজটা ছিল। তো তখন আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমার রুমের একজন ভাই, উনি এই প্যাসেজে এত পরিমাণ আটকাই গেছে যে পরবর্তীতে উনি 50 নাম্বারের এসে আনসারই করতে পারেন নাই। উনি 50 নাম্বারের এসে ফুল আনটাচ রেখে চলে এসেছিলেন। কি বলছি বুঝছেন আমার কথা? একটা একটা প্যাসেজে কয় মার্ক? 30 মার্ক। প্যাসেজ নিয়ে এত বেশি টেন্সড হয়ে গেছেন যে এদিকে 50 মার্কের এসে রেখে চলে আসছে। সো যারা ফার্স্ট টাইম, তাদেরকে আমি অবশ্যই বলবো এই ধরনের যেন উল্টাপাল্টা না হয়, এটার জন্য একটা মডেল টেস্ট দেওয়া জরুরি। একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট, একটা 4 ঘন্টার ইংরেজি পরীক্ষার মডেল টেস্ট দেওয়াটা জরুরি, বুঝছেন? So, এটা আপনারা করতে পারেন, ঠিক আছে? আমাদের এই যে সর্বশেষ 41তম বিসিএস এ আমার দুইজন ছাত্র, তারা হচ্ছে আহ, তারা এই যে উত্তরণের প্রোগ্রামে ছিল। তো উত্তরণের প্রোগ্রামের পরে তারা পরবর্তীতে আমার সাথে পার্সোনালি কিছু কনসালটেন্সি করছিল। তো এরা একজন হচ্ছে অ্যাডমিন ক্যাডারে, আরেকজন হচ্ছে আহ, ইয়াতে অডিট ক্যাডারে রিকমেন্ডেড হয়েছে, ঠিক আছে? তো তাদেরকে আমি আহ, এরকম সাজেস্ট করছিলাম যে তোমরা মডেল টেস্ট দাও। তো ওরা যখন মডেল টেস্ট দিতে গেছে, তো দুইজনে কিন্তু ভালো স্টুডেন্ট, এর মধ্যে একজন আবার বুয়েটের, ঠিক আছে, খুবই ভালো স্টুডেন্ট। তো সে যখন মডেল টেস্ট দিতে যায়, তো তার
যেই জিনিসটা আমার কনস্ট্যান্টলি তাকে ফিডব্যাক দিয়ে ঠিক করতে হয়েছে সেটা হচ্ছে যে সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্নটা কিরকম, দেখা গেছে যে সে আনসার গুলা লিখতেছে, আনসার গুলা কারেক্ট লিখতেছে, কিন্তু একই সেন্টেন্স প্যাটার্ন বারবার লিখতেছে। তো ওর খাতাটা যখন আমি প্রথম পড়ছি, আমি ফার্স্টে বলছি, দেখো তোমার সব ঠিক আছে, তুমি আনসার কারেক্ট লিখতেছো, কিন্তু সামথিং, কিন্তু তোমার একই সেন্টেন্স প্যাটার্ন তুমি বারবার লিখতেছো। পরীক্ষা যখন পড়বে খাতাটা, তার ভিতরে একটা রিপিটেশন, এই একই ধরনের সেন্টেন্স প্যাটার্ন দেখলে একটা তো ভালো ইমপ্রেশন কিন্তু তৈরি হবে না। মনে হবে ও একই রকম লিখে এবং গদবাথা টাইপের মনে হবে। সো তুমি সেন্টেন্স প্যাটার্নটা চেঞ্জ করো। তো কোনটা কিভাবে চেঞ্জ করবো, আমি যখন দেখাই দিই, কিছু কিছু ফিডব্যাক দিই, ফিডব্যাক দেওয়ার পরে তারপরে কিন্তু তার লেখার ধরন অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। সো মডেল টেস্ট আপনাকে নলেজ টেস্ট করতেছে না, বরং আপনার এক্সিস্টিং প্রবলেম গুলাকে সে খুব সুন্দর মতো খুঁজে বের করে এবং আপনার অ্যাপ্টিচিউডটাকে চেঞ্জ করে দেয়। তো অ্যাপ্টিচিউডটাকে চেঞ্জ করার পর দেখা যায় পারফরমেন্স একটা বিশাল হেরফের আসে। আমার কথাটা কি বুঝাইতে পারছি আমি সবাইকে? বুঝছেন? তো অনেকেই এখানে থাকে, আমি জানি যে বিসিএস রিটেন প্রোগ্রামে ভর্তি হয় কিন্তু উত্তরণের এক্সাম গুলো দেয় না, এটা ঠিক না। আমি বলবো আপনি যদি কিছু নাও পারেন, তারপরে পরীক্ষা দেন, যা পারেন বানায় লিখেন, কিন্তু পরীক্ষা দেন। কারণ পরীক্ষাতে আপনার খাতাটা একজন পড়ে এবং পড়ার পরে সে আপনার কিছু হইলেও ফিডব্যাক আপনাকে দিবে, যেটা আপনার মার্কস আগের চেয়ে বাড়াবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় এসপেক্ট। এই ভুলটা আমরা অনেক সময় করি যে প্যাসেজে মনে করেন আমার একটা বিষয়ে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে চাইল্ড লেবার। তো চাইল্ড লেবার কেন বাড়তেছে দিন দিন, এই সম্পর্কিত প্যাসেজে কয়েকটা কথা বলে দেওয়া আছে। তার বাইরে আমার নিজেরও তো কিছু নলেজ আছে যে চাইল্ড লেবার কেন বাড়তেছে। এখন কথা হচ্ছে, আমি আমার এই পার্সোনাল পার্সোনাল যেই ইয়াটা আছে, নলেজটা আছে প্যাসেজের বাইরে, আমার ব্যক্তিগত জীবন থেকে বিভিন্ন জায়গা থেকে শিখা, এই নলেজটাকে আমি আনসারে আনবো কি আনবো না, মানে আউটসাইড নলেজটাকে আমি প্যাসেজে আনবো কি আনবো না, এটা হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন। যে ভাই আমি কি আউটসাইড নলেজ এনে প্যাসেজের আনসারটাকে এক্সপ্লেন করব? উত্তর হচ্ছে নো, কোনোদিন না। আমি কখনোই আউটসাইড নলেজ এনে প্যাসেজটাকে বলবো না। এটা হচ্ছে এক। দুই, প্যাসেজে আমার যেভাবে উত্তরগুলো দেওয়া আছে, আমি কি হুবহু ওই উত্তরগুলো লিখবো? হুবহু লিখবো? প্যাসেজ থেকে হুবহু বাক্য কপি করতে পারবো? উত্তর হচ্ছে নো। বাক্যটাকে পরিবর্তন করতে হবে। আমরা এটাকে বলি প্যারাফ্রেজ করা। ঠিক আছে। সো ধরেন, এটা কিরকম, ধরেন কথার কথা, আমার এখানে বলা আছে মিস্টার আলম ইজ এ ব্যাড পারসন, তাহলে আমি চাইলে এখানে এসে বলতে পারি মিস্টার আলম ক্যান নট বি এ গুড পারসন। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি অনেক ক্ষেত্রে এটাকে হুবহু না এনে আমি চাইলে এটাকে অল্টার করে দিতে পারি। ঠিক আছে। অনেক ক্ষেত্রে প্যারাফ্রেজ করা যায় না, প্যারাফ্রেজ করা না গেলেও ভিন্ন স্ট্রাকচারে সেন্টেন্সটা লিখে দেওয়া, হুবহু না করে ভিন্ন স্ট্রাকচারে লিখা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কোন একটা ভাবে ওটা যেন হুবহু প্যাসেজের লাইনের সাথে মিলে না যায়, দিস ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? মানে মুদ্রা কথা, প্যাসেজের লাইনটা যেন কোনোভাবেই হুবহু আনসার শিটে চলে না আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আসেন আমরা সামনের দিকে যাই। প্যাসেজের জন্য কম বেশি একটা স্ট্র্যাটেজি আমরা ওই যে 9-10 এর এসএসসি পরীক্ষায় যেটা ফলো করতাম, আপনারা এটা ফলো করতে পারেন। কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতাম কি বলতে পারেন? 9-10 মনে আছে আপনারা এসএসসি এইচএসসি পরীক্ষায় কি করতেন? একটু সুন্দর করে নীল কালি দিতাম এবং ফাঁকা ফাঁকা করে লিখতাম, রাইট? যেন আনসারটা সহজ দেখতে, একটু খুব সুন্দর প্রেজেন্টেবল লাগে। নর্মালি আমরা প্যাসেজ দিয়ে সবাই আনসার শুরু করি, তো শুরুর দিকের খাতার প্রেজেন্টেশনের জন্য একটু সুন্দর থেকে কাটাকাটিটা যেন কম হয়, এদিকে আমরা একটু খেয়াল রাখতে পারি। ঠিক আছে। ভাই কোশ্চেনে লাইন দিয়ে আনসার করলে, মানে কোশ্চেনে দাগ দেওয়া যাবে কিনা, কোশ্চেনে দাগ দিতে পারেন, তো তবে অনেক বেশি লেখালেখি করলে আপনাকে ম্যাজিস্ট্রেট বা পরীক্ষক এসে বলতে পারেন যে কোশ্চেনে কিছু লেখা যাবে না, এরকম বলতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বলেন না। আমি এই ক্ষেত্রে পেন্সিল দিয়ে ব্যবহার করতাম, কারণ কোশ্চেনে একটু দাগ দিলে আসলে সুবিধা হয়। সো আমি পেন্সিলে দাগ দিয়ে তারপর হচ্ছে আমি আনসার করতাম। বুঝতে পারছি? আহ নীল কলম বিসিএস এ ইউজ করা শুরু করছি ফার্স্ট টাইম। টুকটাক নীল কলম ব্যবহার করা ভালো, বুঝছেন? যত যাই হোক, আগে দেখতে ধারি পরে গুণ বিচারে একটা কথা বলি, ঠিক আছে? সো আপনার যেন খাতাটা পড়ার আগে যেন আপনার ব্যাপারে ইমপ্রেশনটা খারাপ না হয়েছে, একটু টুকটাক প্রেজেন্টেশনটা সুন্দর রাখতে, এটা ভালো। আচ্ছা আসেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, থিমেটিক কোশ্চেন বলতে আপনারা কি বুঝেন? থিমেটিক কোশ্চেন, থিমেটিক কোশ্চেন মানে হচ্ছে নলেজ বেসড কোশ্চেন না, বরং রেদার এমন কিছু কোশ্চেন যে কোশ্চেনটা হচ্ছে সেন্ট্রাল পুরো প্যাসেজের সাথে সম্পর্কিত। ঠিক আছে।
অর্থাৎ ধরেন একটা ফুল প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট কোশ্চেনের আনসার দেয়, তো হয়তোবা আইডিয়ালি স্পিকিং ওই প্যারাগ্রাফের মেইন থিমটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি মেইন কথাটা বুঝছেন কিনা। সুতরাং আনসার গুলাকে শুধুমাত্র প্যাসেজের একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং মাল্টিপল বাক্য থেকে মূল থিমটা বুঝে আনসার করতে অনুরোধ করা হলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কনসেপ্টটা বুঝছেন কিনা পুরোপুরি এই। ওকে, আসেন, এটা হচ্ছে আমাদের 44th বিসিএস এর একটা প্যাসেজ। আপনারা কি এই প্যাসেজটা অলরেডি পড়েছেন? এটা কি কারো পড়া আছে? পড়া হয়েছে আগে এটা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই আপনারা পড়েন নাই। তো বিসিএস এর প্যাসেজটা কোন স্ট্যান্ডার্ডের আসে এটা সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা উচিত, এই জন্য আমি আপনাদেরকে কয়েক মিনিট সময় দিচ্ছি। আপনারা ঠান্ডা মাথায় এটা আস্তে আস্তে পড়েন, ঠিক আছে? আগে একটু পড়ে দেখেন যে বিসিএস এর প্যাসেজ গুলো কি স্ট্যান্ডার্ডের থাকে। এটা একটু পড়েন। এই এই পেজ পর্যন্ত হয়ে গেলে আমাকে বললেন ডান, আমি তখন নেক্সট পেজ দিব। ওকে, আমি পরের পেজটা দিচ্ছি।
আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকেরই হয়েছে, আমরা বাকিদের জন্য ওয়েট করছি। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের ম্যাক্সিমামের হয়ে গেছে। এখন আমি ফার্স্ট প্রশ্নটা করব হচ্ছে, আপনাদের মধ্যে কতজন ভাই আমি দুইবারই শেষ করতে পারি নাই, বা আমার মনে হচ্ছে আমি কিছু বুঝতেছি না, এই ক্যাটাগরির আছেন? একটু হ্যান্ড রেজ করেন। অর্থাৎ যাদের সমস্যা হয়েছে যে ভাই আমি এটা পড়ে কিছু বুঝতেছি না, বা আমার মনে হয় যে আমি বাকিদের পেসের সাথে পারতেছি না, এই কয়জন যারা তারা হ্যান্ড রেজ করেন। তো তাদের মধ্যে যে কোনো একজন বা দুইজন হ্যান্ড রেজ করেন যাদের কাছে কঠিন মনে হচ্ছে। ওকে, একজন হ্যান্ড রেজ করেছে। আমি কি আপনার সাথে কথা বলে আমার এই লেসনটা পরিচালনা করতে পারি, তুষার ভাই? আমি আপনাকে মাইক্রোফোন আনমিউটের পারমিশন দিলাম, আপনি চাইলে মাইক্রোফোন জি ভাই। আনমিউট করে। হ্যালো। জি তুষার ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো ভাই আপনার হচ্ছে এই এই মানে যে টাইমের মধ্যে বাকিরা করেছে, এই টাইমের মধ্যে আপনি বোধহয় শেষ করতে পারেন না করে, তাই না? জি, পারিনি। আপনি কতটুকু পড়তে পেরেছিলেন আনুমানিক, বা বাকিদের থেকে কত? আহ, এই যে ফার্স্ট লাইনটাতে একটা লাইন বাকি ছিল, লাস্টেরটাতে দুইটা লাইনের মতো বাকি ছিল। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে আপনার অতিরিক্ত সময় লাগতেছে অন্যদের চেয়ে? মানে এটার মূল কারণটা কি, কোথায় আপনি বাধাটা ফেস করতেছিলেন? আমি একটু মানে বুঝতে চাচ্ছিলাম, ওয়ার্ড গুলা একটু কঠিন মনে হচ্ছিল আর কি। যে ওয়ার্ডটা একটু কঠিন মনে হচ্ছিল সেই জায়গাটা একটু বেশি আটকে ছিলাম আর কি। আচ্ছা, যে মানে জায়গাটায় ভাবতেছি। ওয়ার্ডটা আপনার মিনিং জানেন না, আপনি সেই জায়গাটা বারবার পড়তেছেন, এরকম টাইপের প্রবলেম নাকি? জি জি জি। আচ্ছা, এটা দূর করার একটা উপায় আমি আপনাকে বলি। যেমন আপনি যদি আমাকে একটা লাইন দেখান বা বাক্য দেখান যে জায়গাটায় আপনি অনেকক্ষণ আটকায় ছিলেন, এরকম কোনো লাইন বা বাক্য আপনি বলতে পারবেন এখানে বা এই পরের পেজ থেকে? যে কোল্ড আর কি, এখানে একটু আটকে ছিলাম প্রথমেই। আচ্ছা, এই অংশটা, যে আমি এই অংশটার মিনিং বুঝতেছিলাম না যে এখানে কি বলেছে প্রথম লাইনে, এরকম? জি জি। আচ্ছা, তো ফার্স্ট মানে থিংস ফার্স্ট, সেটা হচ্ছে যে আমি এই অংশটা পড়েছি। এখানে স্পেশালি শুধুমাত্র হচ্ছে এই আমার কাছে মনে হচ্ছিল যে ফার্স্ট লাইনের মোটামুটি ধরতে পারতেছি কি বলতেছিল, বাট এই কোল্ড আর কি ওয়ার্ডটা তো একদমই ফ্যামিলিয়ার না আর কি। হ্যাঁ, আমার জানা নাই যে কোল্টার কি কি হইতে পারে, তাই না? স্বাভাবিক। তো এরকম ওয়ার্ড থাকতে পারে যে ওয়ার্ডটার মিনিং আমরা কেউই জানি না। আমি এখানে মোটামুটি হলফ করে বলতে পারি যে এই প্যাসেজটা যারা পড়েছে তাদের 90%ই কোল্টার কি জিনিসটার মিনিং জানতো না। আমার কথাটা বুঝেন নাই? জি এই এটা শুধু আপনি একা না, মানে হয়তোবা এখানে যারা ছিল প্রথমবার যারা এই প্যাসেজটা পড়েছে তাদের 90%ই হয়তোবা কোল্টার কি জিনিসটার মিনিং জানতো না। এখন ভুলটা আমরা কোথায় করি? ধরেন আমি এখানে পড়লাম এবং কোল্টার কি এটা মিনিং আমি বুঝতে পারলাম না, আমি এই জায়গাটা স্টাক হয়ে গেলাম। দ্যাটস দ্য প্রবলেম। আমি কি বলছি বুঝছেন? তো আমার কাজ হচ্ছে আমি এটা যদি কিছু না বুঝি, আমি আগে পরের অংশটা পড়ে যাবো। আই কিপ অন রিডিং। আমার প্রথম কাজটা হচ্ছে আমি মোটামুটি পড়ে যাব এবং সেন্টেন্স গুলোকে আমি ছোট ছোট করে ফেলবো। ধরেন, কথার কথা, ডিজিটাল ডিটক্স ইজ এ ফ্রেজ দ্যাট উই হিয়ার মোর এন্ড মোর। এইটা আমার অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্ট অংশ না, আমি এটা কেটে দিব। ইজ এ ফ্রেজ, এখানে তারপরটা পরে ইনস্ট্যান্টলি কনজারিং আপ লস অফ কন্ট্রোল, এটা আমি বুঝতেছি। ফিয়ার অফ এডিকশন এন্ড ইম্পোজড পিরিয়ডস অফ গোল্ড আর কি। এই অংশটুকু আমি আসলাম, এখন এইটুকু পরে আমি ধরেন কিছু বুঝি নাই। আমি এই অংশটা কেন দাগ দিয়েছি জানেন, কেটে দিছি কেন জানেন? আমি পুরাটার আমি শুধু একটা বাক্যের মেইন নাউন ফ্রেজ গুলাকে টার্গেট করে আমি বোঝার চেষ্টা করতেছি সে আসলে কি বুঝাতে চাইছে। একটা একটা করে নাউন ফ্রেজ বা ফ্রেজ গুলাকে টার্গেট করতেছে এবং বোঝার চেষ্টা করতেছে। ধরেন এইটুকু পড়লাম, আমি কিছু বুঝি নাই। সো অ্যাজ এ প্যারেন্টস, এখানে এখানে বলছে মেনি অফ আস আর স্টিল বিগিনার্স অফ দিস ব্রেভ নিউ ডিজিটাল ওয়ার্ল্ড এন্ড রেদার দেন এম্পাওয়ারিং দ্য ইউথ টু ব্লেজ ট্রেলস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এইটা ইম্পর্টেন্ট অংশ না, এখান থেকে এই পর্যন্ত আমি পড়বো না, আমি পড়বো এখান থেকে। অ্যাজ এ প্যারেন্টস আওয়ার সাসপিশন অফ স্ন্যাপচ্যাট এন্ড জেনারেল fear of the unknown lead us to restrict or even reject these influences as we see them encroach. আমার এত কিছু দরকার নেই। এখানে বলছে কি, unknown lead us to restrict or even reject these। খেয়াল করছেন এখানে? অর্থাৎ রেস্ট্রিকশন এবং রিজেকশনের কথা বলতেছে।
probably this restriction and rejection is connected to digital detox and cold turkey. কি বলতেছি বুঝছেন? আমি একটা বড় কমপ্লেক্স সেন্টেন্সকে আমি কেটে ফেলছি, আমি জানি না এই টার্ম, কিন্তু আমি আমার কাছে যে টার্ম দুইটা ইন্ট্রোডিউস করছে, এই দুইটা টার্ম সামহাউ পরের সেন্টেন্সের সাথে রিলেভেন্ট, কোনো না কোনো পার্টে রিলেভেন্ট থাকবেই। আই এম ট্রাইং টু অ্যাজিউম যে ওই সেন্টেন্সের কোন পার্টটা এই অংশটার সাথে রিলেভেন্ট। আমি কি আপনাদের এটা কি বুঝাতে পারছি নাকি একটু আমার আলোচনাটা বেশ কনফিউজিং লাগতেছে কোনটা? সো সো আমি জানি ডিজিটাল ডিটক্স এর মানে কি, আমি জানি কোল্ড টার্কির মানে কি। এটার মানেটা কি আমি কিভাবে জানি? কারণ আমি এই দুটার মিনিং দেখছি, ঠিক আছে? কিন্তু আমি আপনাদের কাউকে এই দুইটার মিনিং বলতে চাচ্ছি না। মিনিং দুইটা না বলে আমি সামহাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে যে কোন অংশটা এটার সাথে রিলেভেন্স যায়, ঠিক আছে? কোন অংশটা যায়। আচ্ছা, তারপরে দেখেন আমি পরের অংশটা যাই একটু। ইট ইজ ইজি টু সি হোয়াই দ্য অ্যাক্সেসিবিলিটি অফ টেকনোলজি ক্যান বি এ কজ অফ দ্য কনসার্নস। এটা হচ্ছে আমার পরের অংশটা। এখন তাহলে বলতে যাচ্ছে যে কেন এটা আলোচনার বিষয়, এর মধ্যে কি জন্য কজ অফ কনসার্ন, কি কি বুলিজ আছে, প্রিডেটরস আছে, আর আদার নেস্টিস টু এক্সিস্ট ইন দ্য সাইবার ওয়ার্ল্ড, এগুলোর কারণে হচ্ছে সেটা কনসার্ন। এরপরে এখানে অন্য আলোচনায় চলে গেছে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে ডিজিটাল ডিটক্স এবং কোল্ড টার্কি যদি আমাদের এই দুইটা থেকে কোশ্চেন আসে, এই দুইটার আনসার অবশ্যই এই প্রথম দুইটা সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও আছে। দ্যাটস দ্য থিং, ঠিক আছে? সো এখন যদি আমরা ঠান্ডা মাথায় আসেন, আমরা যদি আনসারটা অ্যানালাইসিস করতে যাই, কে বলতে পারবেন ডিজিটাল ডিটক্সের মিনিংটা কি হইতে পারে? এনি আইডিয়া কারো? কারো কোনো আইডিয়া? আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, দেখি পারমিশন দেই। অধিকারী হ্যান্ড রেজ করেছেন, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। হ্যাঁ, আমার কাছে ডিজিটাল ডেটক্স বলতে মনে হচ্ছে যে আমাদের ডিজিটাল যে ইনফরমেশন টেকনোলজির যে অ্যাবিউজ অর্থাৎ অপব্যবহার গুলো এরকম মনে হচ্ছে। আচ্ছা, আগে একটু ঠান্ডা মাথায় আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই। ধরেন আপনি একটা শব্দের ওয়ার্ড মিনিং জানেন না, চাইলে এটা কিভাবে গেস করতে পারেন দেখাই। যেমন ওয়ার্ড রুট বলতে বোঝায়, যেমন ধরেন টক্স। টক্স এটা কোন রুট থেকে জানেন? টক্সিক শব্দটা টক্সিক। শুনছেন? টক্সিক, টক্সিক রুট থেকে এটা আসে। টক্সিক কি? টক্সিক মানে হচ্ছে কোন একটা কিছু যেটা এটাকে কি বলা যেতে পারে, মানে হার্মফুল, তাই না? মেলিশিয়াস বা ক্ষতি করে মানুষের, এরকম কিছু একটা না টক্সিক। তো ডিটক্স, ডি যদি কোনো কিছুর সাথে যোগ হয় তার তার মিনিংটা কি দাঁড়ায় বলতে পারবেন? নেগেটিভ কিছু বোঝাবে। তার উল্টাটা হয় না? জি, বিপরীত। মানে টক্সিকের উল্টাটা, যেখানে টক্সিকটাকে কমাই দেবে, এরকম কিছু না? জি ভাই। ডিজিটাল ডিটক্স হচ্ছে এমন একটা প্রসেস হয়তোবা, যে প্রসেসে আপনি হচ্ছে মানে ডিজিটাল টক্সিসিটিটাকে কমায় নিয়ে আসেন, এরকম কিছু একটা তো হবে নাকি? তার মধ্যে চিন্তা করুন তো, এরকম একটা কিছু গেস করা যায় যে ডিজিটাল টক্সিসিটিকে কমায় নিয়ে আসার কোন একটা টার্ম রিলেটেড কিছু একটা হবে। মানে এটা হয়তোবা একটা ভালো প্রসেস। ডিজিটাল টক্সিসিটি যদি খারাপ প্রসেস হয়ে থাকে, ডিজিটাল ডিটক্স হয়তো একটা ভালো প্রসেস, যেটার মাধ্যমে এটা কমায় নিয়ে আসা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে তাকাই। ইনস্ট্যান্টলি কনজিউমার লস অফ কন্ট্রোল, ফিয়ার অফ এডিকশন এন্ড ইম্পোজড পিরিয়ডস। পিরিয়ডস দেখে আপনার কি মনে হচ্ছে? এখানে কি ধারণা করা যায়? পিরিয়ড শব্দটা কয়েকটা সিনোনিম বলেন তো। পিরিয়ড, স্টপ স্টপ করে দেওয়া। না না না, ধরেন সার্টেন পিরিয়ড, ফর এ সার্টেন পিরিয়ড আই স্টপ। পিরিয়ড মানে কি? টাইম, টাইম। টাইম, রাইট? ইম্পোজড মানে কি? জোর করে দিয়ে দিচ্ছে এরকম, তাই আরোপ না? করা হয়েছে। জি। কোন একটা কিছু আরোপ করা হয়েছে, তাহলে কোন একটা কিছু থেকে আমাকে আরোপ করে দিছে। কি আরোপ করছে? কোল্টারকে আরোপ করছে। এখন তাহলে চিন্তা করেন ডিটক্সিসিটির জন্য আমাকে কি করা যেতে পারে, আমাকে কি জিনিসের জন্য বাধ্য করা যেতে পারে?
হয়তো বা এই যে বলছে না যে এডিকশনের বিরুদ্ধেই তো ইম্পোজ করবে আমাকে এটা থেকে বেরিয়ে আসতে, তাই না? তাহলে কি করা যেতে পারে? আমাকে কোনো একটা কিছু থেকে দূরে থাকার জন্য করতে পারে, তাই না? যে তুমি আর ইউজ করবে না, তোমার এডিকশন অনেক বেড়ে গেছে, রাইট? এরকম কিছুই তো নাকি? তাকে জি জোর করে কোনো একটা কিছু ইউজ থেকে ফিরাই রাখা, তাই না? নাকি? আমি কি বুঝাতে পারছি কথাটা? সো কোল্টার কি মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে দূরে থাকা, কোনো একটা কিছু থেকে অ্যাবস্টেইন করা। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। বুঝতে পারছি ভাইয়া, মানে টেকনোলজির যে অপব্যবহার সেখান থেকে বের হয়ে আসার জন্য যে প্রসেসটা বা যে হ্যাঁ, আমি উপায়টা আমি ওটা আমি কি? আমি একটা জিনিস এডিক্টেড হয়ে গেছি, ওইটা থেকে আমি দূরে থাকতে বা ওইটা থেকে আমাকে দূরে রাখার জন্য আমাকে বাধ্য করতেছে। দ্যাট ইজ কোল্টার। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন না বুঝেন না? এটাকে আমি কি বুঝাতে পারছি? আমি যেভাবে গেস করতাম আমি সেটাই দেখাইছি। এরপরে দেখেন এটা যে এটার পরের অংশটা আস্তে আস্তে ডিজিটালের হার্মফুল সাইড গুলো নিয়ে আলোচনা করছে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো আসলে আমরা যাই। হুম। অ্যাব্রাপ্ট সিচুয়েশন, নট অনলি সিচুয়েশন, হ্যাঁ যেটাই হোক আগে তো আমাদের মোটামুটি কাছাকাছি যাইতে হবে, তাই না? আচ্ছা, এখন আসলে আমরা একটু পরে যাই, একটু পরে দেখি। আহ এখান থেকে আমাদের কোশ্চেন নাই। কোশ্চেনটা কি ছিল আমাদের? আমাদের কোশ্চেন গুলো কি কি ছিল আগে একটু দেখে আসি। এখানে ছিল রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এটা হচ্ছে কোল্ড আর কি। নেক্সট হচ্ছে প্রিডেটরস, নেক্সট হচ্ছে সিমুলেটর, নেক্সট হচ্ছে টু স্পিয়ারহেড এবং লাস্ট হচ্ছে টু নেভিগেট। এখন আমাদের এটা মিনিং গুলো আমাদের গেস করতে হবে। তো এটা আমরা সামাও করছি। এখন আসেন প্রিডেটরসটা কি। প্রিডেটরস এর মিনিং কি লেখা যায়? আমরা প্রিডেটরস এর বাংলা বললে আমরা বলি শিকারী, তাই না? তাহলে এখন এটার জন্য আমি কি সিনোনিম লিখতে পারি? মিনিং এ আমি কি লিখতে পারি? কোনো আইডিয়া? পারপিটেটরস। এটা যদি আপনার সিনোনিম মুখস্থ থাকে আপনি লিখে দিবেন, যদি না জানা থাকে আপনি কি করবেন? প্রেডেটরদের কাজ কি? আমি বলছি, আমি তাদের জন্য বলছি, যারা জানেন তারা তো ভালো ঠাস ঠাস লিখে দিবেন যে আমার এটা সিনোনিম মুখস্থ ছিল আমি পারছি। যারা জানেন না তারা কিভাবে লিখবেন মিনিং? একজন বলছেন অ্যাটাকার। এখন অ্যাটাকার শব্দটা ঠিক আছে, এটা কাছাকাছি যায়, আরেকটু যদি এটাকে সুন্দর বানায় তাহলে কি করা যায়? প্রিডেটরের সাথে কি হান্টার যায় বা মানুষের ক্ষতি করে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা পুরোটাকে লিখি। প্রিডেটর কারা? পার্সন। তাহলে আপনি এইভাবে লিখেন, পার্সনস হু কি আদার্স। বলেন তো কি করা যায় এখানে? কি আদার্স? সুন্দর মতো আমরা বলতে পারি ভিক্টিমাইজ আদার্স, পার্সন হু এক্সপ্লয়েট আদার্স, বলতে পারি। মানে আমি কি করলাম বলেন তো? আমি কিন্তু ডাইরেক্ট এটার মিনিং এক শব্দের সিনোনিম না খুঁজে আমি জাস্ট এই জিনিসটাই কি করে এই কাজটাই কিন্তু বলে দিছি। জি। তো ভাই একটা প্রশ্ন করব। জি জি ভাই বলেন। এখানে ভাই মানে শুধুমাত্র যদি আমরা দেই মানে একটা ওয়ার্ডের সিনোনিম জানি সেটাতে মানে এবং আমি শুধুমাত্র ওই ওয়ার্ডটাই লিখলাম, সেটা কি মানে কোন অ্যান্সারটা বেটার হবে? অ্যান্সার আপনি দুইটার যে যে কোনোটাই বেটার। আপনি এক শব্দেও মিনিং দিতে পারেন, একটা ফ্রেজ আকারে বা এরকম কথা আকারেও আপনি দিতে পারেন, সমস্যা নেই, মিনিং তো মিনিং। আপনাকে যদি বলতো রাইট সিনোনিমস তাহলে কিন্তু জি এক শব্দে দেওয়া লাগতো, রাইট? জি কিন্তু আপনাকে যদি বলে যে মিনিং, আপনার জন্য এটা করা তুলনামূলক সহজ, আপনি এক্সপ্লেন করেও লিখতে পারেন, এক শব্দেও লিখতে পারেন। বুঝতে পারছি? জি আমরা স্যার। সিনোনিম বললে আমরা এক শব্দে দেওয়ার চেষ্টা করব, আর যদি আমাদেরকে মিনিং লিখতে বলে আমার যেটা সুবিধা যে কোনো ভাবে আমি হলেও এক্সপ্লেন করে দিয়ে আসার চেষ্টা করব। আমার যদি একটা শব্দ কমন নাও পড়ে আমি আমার নিজের মতো করে যতটুকু পারে আমি দিয়ে আসার চেষ্টা করব। আমি খালি রেখে আসবো না, এটা হচ্ছে আমার ফার্স্ট টাস্ক। ভুল লিখলে ভুল লিখবো, সমস্যা নাই, ভুল হইলে ভুল হবে, মার্ক না দিলে না দিবে, কিন্তু আমি এটা খালি রেখে আসবো না, আমি যা পারি বানাই লিখে আসার চেষ্টা করবো। ক্লিয়ার? সবাই কি বুঝছেন না বুঝেন না?
ওকে, আসলে আমরা তার পরেরটাই যাই। এখানে আমার ছিল এ সিমুলেটর, এখন আমার কাছে জানতে চাইছে সিমুলেটর শব্দটার অর্থ কি? তো বলতে পারবেন সিমুলেটর শব্দটার অর্থ কি? যদি জানেন তাহলে ভালো, আপনি চুপচাপ এটা ইয়েতে লিখে দেন। আর যারা জানেন না তারা হচ্ছে আপনার আন্দাজে একটা কিছু লিখার চেষ্টা করার দিকে। মুজাহিদ খুব সুন্দর করে সিম্পল ভাষায় লিখেছেন, আই লাইক দিস আনসার লট, মানে আপনার আনসারটা একদম ঠিক আছে, পারফেক্ট। এখন ধরেন সিমুলেটর শব্দটার আমার মানে তো জানা নাই, আমি ধরে নিচ্ছি যে আমার কোনো মিনিংটা জানা নাই সিমুলেটর জিনিসটা, ঠিক আছে? কিন্তু এই যে দেখেন মুজাহিদ ভাই এখান থেকে খুব পারফেক্টলি খুব সহজ ভাষায় আনসারটা লিখে বলছে। ধরেন আমার এখানে সিমুলেটর মানে আছে, এখানে কথাটা কি বলতে চাইছে যে একটা এয়ারপ্লেন পাইলটকে আপনি প্যাসেঞ্জার সহ প্লেনে দেওয়ার আগে তো সিমুলেটর তাকে দিয়ে প্র্যাকটিস করাবেন, তাই না? আমরা অনেকেই ড্রাইভিং বা মোটর বাইকই আমরা এগুলা মানে দেখা যায় শিখার আগে আমরা কম্পিউটারে সিমুলেটরের মাধ্যমে একটু প্র্যাকটিস করে নিই, তাই না? আমরা একটু প্র্যাকটিস করে নিই না? তাহলে এখন এই জিনিসটাই হচ্ছে সিমুলেটর, যেখানে হচ্ছে আমার মূল ইয়াতে দেওয়ার আগে, মূল কাজটা তাকে দেওয়ার আগে তাকে এটা করবে। তাহলে কি করা যায়, এটা কি? এটা এক ধরনের হয়তোবা মেশিন বা প্রোগ্রাম টাইপের কিছু হবে। এই প্রোগ্রাম, এখন এই প্রোগ্রামটার কাজ কি? প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে মূল জিনিসটার অনুকরণে তৈরি করা, তাই না? এরকমই তো নাকি? আচ্ছা, সো প্রোগ্রাম ইউজড ফর, ইউজড ফর, আমি এখানে যে জিনিসটা বলছি তারা এটা দেওয়ার আগে এখানে এই যে ট্রেন শব্দটা আছে, ট্রেন শব্দটা থেকে নেই, প্রোগ্রাম ইউজড ফর ট্রেনিং। সবচেয়ে সহজ ভাষায় শব্দার্থ লেখা শেষ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মানে মোদ্দা কথা, আমার যদি হুবহুটা জানা নাও থাকে, আমি যতটুক বুঝি তা দিয়ে আমি আমার নিজের ভাষায় অর্থটা কিভাবে লিখবো আমি সেটা দেখে, আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আসলে আমরা পরে আহ এমনকি আন্ডারলাইন করা থাকবে কিনা, হ্যাঁ পরীক্ষার মধ্যে আন্ডারলাইন এবং বোল্ড করা থাকে, কালো কালি ইয়ার নিচে ওটাকে বোল্ড করে মোটা করে দিবে শব্দটা এবং ওটা নিচে আন্ডারলাইন করা থাকে, ঠিক আছে? যেন আপনার শব্দটা খুঁজে পাওয়া সহজ হয়। আসলে আমরা পরেরটা দেখি। এখানে বলছি স্পিয়ার হেড শব্দটার সিনোনিম বের করতে। দেখি এটা কেউ পারবেন নাকি, দেখি একটু ট্রাই করেন তো, আপনারা এটার একটা মিনিং লিখতে পারেন কিনা। আচ্ছা, এখন আসেন, আপনারা অনেকে অনেক রকম মিনিং লিখে পাঠাইছেন, আপনাদের অনেকের মিনিংটা খুব কাছাকাছি গেছে, কারোটা একটু দূরে চলে গেছে। আসেন আমরা একটু কাছাকাছি যাই। এখানে আমরা দেখি বলছে কি, উই নিড টু ওয়ার্ক উইথ এক্সপার্টস ইন সাইকোলজিক্যাল হেলথ
এক্সপার্টরা কি করবে? এক্সপার্টসরা কি করবে? তারা এটার ইউজ অফ এন অ্যাপ বেসড ডিজিটাল টুল কিট, এটার ব্যবহার কি বাড়াবে, তাই না? তারা এটাকে তৈরি করবে বা এটার ব্যবহারটা বাড়াবে, এরকমই তো নাকি? তাহলে এই এক্সপার্টদের কাজ কি? এক্সপার্টস আমরা এখানে শ্রেণী বসানোর চেষ্টা করি, টু লিড দ্য ইউজ অফ। শেষ। দেখেন আমার কাছে মনে হয়েছে এখানে লিড শব্দটা দিলে সিনোনিমাস হয়, আমি লিড শব্দটা বসাই দিছি। কথা বুঝে গেছে? ওই যে বর্ষার সামনের এটা লিড দিতে পারেন, অথবা হচ্ছে আপনার এখানে আরো কি দিতে পারেন, যেমন ধরেন আম, এটাকে কি বলে, ইনিশিয়েট। হ্যাঁ, ইনিশিয়েট দিতে পারেন। ইনিশিয়েট ইজ অলসো ওকে, ফাইন। ঠিক আছে, আচ্ছা আমরা পরেরটা যাই। না, পায়োনিয়ার না, পায়োনিয়ার দিয়ে না, এত কঠিন শব্দের দরকার নেই এখানে, সহজ সহজ ভাষায় একই জিনিসকে এক্সপ্রেস করা শিখতে হবে। লাস্টে আসেন আমরা চলে যাই। It is the responsibility of parents and teachers to cast aside their suspicion and to actively support children as they navigate these uncharted waters for their own happy futures and our own. ঠিক আছে? আচ্ছা, এখানে এই ওয়াটার্স বলতে কি, এটা কি সত্যিকার অর্থেই ওয়াটার? এটা কি পানির মধ্যে চলে যেতে বলছে? তারা কি পানিতে গিয়ে কিছু করে? তাহলে এটা কি বুঝাইছে বলেন তো? এটাকে একটা মেটাফোর দিয়ে বুঝাইছে, তাই না? সমুদ্রে যেরকম নেভিগেশন করা লাগে খুঁজে খুঁজে, এরকম এই হয়তো এই বিশাল ইন্টারনেটের এই বিষয়টাও একটা বিশাল একটা ব্যাপার, তাই না? যেখানে হচ্ছে তাদের এটাকে নেভিগেশনের সাথে তুলনা করছে। তাহলে এখন এটাকে কি করা যায়, নেভিগেটের কথাটা কি বলা যায় বলেন তো? নেভিগেটের সিনোনিম কি হতে পারে? এক্সপ্লোর হইতে পারে, এক্সপ্লোর। আর কি হইতে পারে? ফাইন্ডিং ওয়ে, ভেরি গুড। আর কি হইতে পারে? আমি হলে যে ডিরেক্ট, শব্দটা দিতাম, টু ডিরেক্ট হতে পারে। ট্রাভার্স। হ্যাঁ, টু ডিরেক্ট হতে পারে। as they direct these uncharted waters, ডিরেক্ট। জি এটা জি। এটা মনে হয় হবে না, এটা মনে হয় একসেপ্ট করবে না সব। বুঝছেন? এখানে ডিসকভার জিনিসটাও যাবে না, মুদ্রা কথা হচ্ছে তারা যে ঘুরে, মানে তারা যে এই জিনিসটাকে এক্সপ্লোর করতেছে, এই জিনিসটা বুঝছে। ঠিক আছে, ইন্টারনেটে আমরা কি করি? আমরা নতুন জিনিসকে এক্সপ্লোর করি না, সার্চ করি না, দ্যাটস ইট। আসলে এগুলো হচ্ছে আমরা আমরা আমাদের মতো যদি ট্রাই করতাম, তাহলে যেটা দেখি আমাদের এখানে আনসারটা কি কি দেওয়া। এখানে হচ্ছে কোল্ড টার্কি, প্রিডেটর, সিমুলেটর, স্পেয়ারহেড এবং নেভিগেট, এখানে আনসার গুলো দেওয়া নেই। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যদি প্রতিটার একটা করে অফিসিয়াল আনসার বলি, কি হতে পারে? সাডেনলি গিভিং আপ, সাডেন, সাডেনলি স্টেনিং ফ্রম। প্রিডেটর্স, এটার মিনিং আমরা কি দিতে পারি? হান্টার্স। সিমুলেটর, যেটা লিখছি, প্রোগ্রাম ফর ট্রেনিং, এটাই লিখবো আমরা। টু স্পেয়ার হেড, আমরা এখানে দিতে পারি টু লিড। নেভিগেট, আমরা এটার মিনিং দিতে পারি হচ্ছে কি, টু এক্সপ্লোর। বুঝে গেছে? এখান থেকে আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। তো আমরা কিন্তু অনেক কঠিন কঠিন মিনিং যদি নাও পাই, আমরা সহজে নিজেদের ভাষায় যতটুকু কাছাকাছি আছে আমরা যেটা পারি ওটা দিয়ে আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। এটার জন্য সবসময় যে আমাদের সিনোনিম মুখস্থ থাকা লাগবে তা না। তখন আপনি বলতে পারেন, ভাই আপনি যেটা করছেন আমরা এটা কিভাবে পারবো, আমরা কি এটা এইভাবে পারবো? আপনি নাইলে পারছেন, আমরা কি পারবো? আপনিও পারবেন।
এটার জন্য কি কাজ? এটার জন্য হচ্ছে বেশি বেশি শব্দের মিনিং পড়া। বেশি বেশি শব্দের মিনিংটা কোথা থেকে পড়বেন? ডিকশনারি থেকে। ডিকশনারি থেকে আপনি যে শব্দটার মিনিং জানেন না, দেখবেন যে ওরা নানান ভাষায় একই শব্দ এক এক ডিকশনারি এক এক ভাবে এক্সপ্লেন করে। আমি কি বলতে চাইছি বুঝছেন আমার কথা? অর্থাৎ একই শব্দের মিনিং দেখবেন এক একটা ডিকশনারি এক এক ভাষায় করতেছে। ঠিক আছে? সো আপনি এভাবে যদি একটু ট্রাই করে চেষ্টা করে দিয়ে আসেন, একটা দুইটা যদি আপনার হয়েও যায় তাতে ক্ষতি কি, তাই না? ঠিক আছে, আসেন আমরা তারপরটাই যাই। এখানে আমাদের 43rd এর প্যাসেজ গুলো আছে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে শুধুমাত্র মিনিং গুলাকে গেস করা। তো এখানে আমাদের এই শব্দের মিনিং গুলো আছে, এগুলো এখানে দাগ দেওয়া আছে। আপনারা আপনাদের মতো একটা খাতা কলম নেন এবং প্র্যাকটিস করেন, দেখি 4টা শব্দের মিনিং আপনারা আপনাদের নিজেদের ভাষায় লিখতে পারেন কিনা। ঠিক আছে, আপনারা আপনাদের যে যার মতো ট্রাই করেন। ধরুন আপনি এই মুহূর্তে পরীক্ষা দিতে বসছেন, আপনি এই 4টার মিনিং লিখতে পারতেছেন কিনা। আমি আপনাদেরকে সময় দিলাম, 3-4 মিনিট সময় নেন। কেউ ডিকশনারি দেখার দরকার নেই, নিজের ভাষায় মিনিং লেখার চেষ্টা করেন। চারটা করা হয়েছে নিজেদের ভাষায়? ওকে, আসেন আমরা একটু দেখি। তো প্রথম মিনিংটা আমি ধরে নিচ্ছি যে আমি এটার মিনিং জানি না, ইনইকুইটেবল মানেটা জানি না। ঠান্ডা মাথায় বলেন, ইকুই দিয়ে কি বুঝায়? ওয়ার্ড রুটে তাকান, ইকুই মানে কি? ইকুই শব্দটা দেখলে কি হয়? সমতা, সমান, সমান জিনিসটার সাথে আসে, তাই না? আর আমি যদি বলি ইনইকুই, তার মানে কি? উল্টা, উল্টা সমান না, অসমান, রাইট?
আমরা জানি যে এই এই ধরনের প্রিফিক্স যুক্ত হলে জিনিসটা উল্টায় যায়, শব্দের মিনিংটা উল্টায় যায়। তাহলে এখানে কি বলছে, এখানে আমি কিন্তু এই পুরো প্যাসেজটা এখনো পড়ি নাই, বুঝছেন, আমি কিন্তু কিচ্ছু পড়ি নাই, আমি জাস্ট ডাইরেক্ট থেকে এই লাইনটা থেকে এখন পড়া শুরু করবো। দ্য ভাইরাস উইল কন্টিনিউ টু এফেক্ট আওয়ার লাইফস এন্ড লাইভলিহুডস আনলেস দ্য গ্লোবাল কমিউনিটি কালেকটিভলি অ্যাড্রেসেস দ্য ইনইকুইটেবল অ্যাক্সেস টু ভ্যাকসিনস। তার মানে সবাইকে সমানভাবে দিচ্ছে না, তাই না? তাহলে এটা কি? এটা হইতে পারে ডিসক্রিমিনেটরি। ডিসক্রিমিনেটরি, যদি ডিসক্রিমিনেটরি আপনার জানা না থাকে, আপনি কি দিবেন? আনইকুয়াল। অসুবিধা কি? সহজ ভাষায় দিবেন আনইকুয়াল, প্রবলেম নাই, মিনিং কিন্তু হয়ে গেল। বুঝে গেছে না? যায়নি? ডিসপারিটি, আনজাস্ট, এগুলো তো অনেক কঠিন কঠিন শব্দ, আমি একদম সহজ সহজ ভাষায় লিখতেছি ভাই, আমার এত কঠিন ভোকাবুলারি দরকারই তো নাই। ঠিক আছে? হ্যাঁ, নট ইকুয়াল আপনি যদি না পারেন তাহলে নট ইকুয়াল দিবেন, অসুবিধা কি? ঠিক আছে? তবে এখানে একটা প্যারালাল রাখতে পারলে ভালো আর কি। হ্যাঁ, আনইকুয়াল বা নট, নট ইকুয়াল দিলেন, অসুবিধা নেই। এখন চলে যাই। রোবাস্ট ডাটা কন্টিনিউ টু শো দ্যাট কোভিড-19, এই রোবাস্ট ডাটা মানে ডাটা কি? আমরা এখানে যদি রোবাস্ট শব্দটা ব্যবহার না করতে পারতাম, আমরা যদি রোবাস্ট শব্দটা ব্যবহার করতাম না করতাম, তাহলে আমরা কি বুঝাইতাম এখানে? খুব স্ট্রং কালেকশন অফ ডাটা, তাই না? এরকম কিছু একটা বুঝায় না? হিউজ, মানে যারা একটু রিসার্চ পেপার পড়েন তারা জানেন যে এই ধরনের জায়গাগুলোতে সাধারণত ডাটা কালেকশনটা অনেক স্ট্রং থাকে, তাই না? এরকম কিছু একটা রোবাস্ট ডাটা শো, তাহলে কি হতে পারে? একটা হতে পারে স্ট্রং। আচ্ছা, বাস্ট শব্দটার মানে কি জানেন তো? বিইউএসটি, বাস্ট। বাস্ট শব্দটা মানে জানেন না? না, ওটা তো বার্স্ট। বাস্ট ফেটে যাও না, ওটাতে একটা আর আছে। বাস্ট মানে হচ্ছে যেটা অনেক মানে মজবুত, দৃঢ় বা স্ট্রং দেখায় সেটা। ঠিক আছে? হুম। যদি কারো বডি অনেক বেশি মজবুত বা দৃঢ় হয়, দ্যাট ইজ কল্ড বাস্ট। ঠিক আছে? বাস্ট থেকে বাস্টি আসছে। তো যাই হোক, তো রোবাস্ট, তাহলে আমরা এখানে দিব স্ট্রং। শেষ, এক কথায় সোজা সহজ ভাষায় শেষ। ট্রান্সমিসিবল, ট্রান্সমিসিবল শব্দটা কোন শব্দ থেকে আসছে বলেন তো? ট্রান্সমিট শব্দ থেকে আসছে। যেটা ট্রান্সমিট করতে পারে সেটা হচ্ছে ট্রান্সমিসিবল। ঠিক আছে? তাহলে ট্রান্সমিসিবল, এটার মিনিং এ কি লেখা যায় গেস করেন? এবল টু স্প্রেড, যেটা স্প্রেড করতে পারে। এবল টু স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। ঠিক আছে? ওকে, তারপর চলে আসেন পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট, এটার মানে কি? পারসিস্টেন্ট মানে কি? হ্যাঁ, কন্টিনিউয়াস। ঠিক আছে? তো সুন্দর মতো পারসিস্টেন্ট, আমরা এখানে বলতে পারি কনসিস্টেন্ট। শেষ। চারটা মিনিং পারা যাবে? এই চারটা এরকম আসলে পারা যাবে নাকি পারা যাবে না? ইয়েস নো ভেরি গুড বলেন। এখানে খুব সুন্দর, কি ধরনের ইনিকুইটিসটা কিরকম? কন্টিনিউয়াসলি চলতেছে এরকম একটা, তাই না? কনসিস্টেন্ট ইনিকুইটিস, কন্টিনিউয়াস ইনিকুইটিস, যে অ্যাডজেক্টিভটা বসাইলে আপনার মনে মিনিংটা মিলে যায় সেটাই বসাই দিবে। ঠিক আছে? ওকে, আসেন। সহজ চিন্তা করাই বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা একটা আসলে একটা বড় কথা। ওই যে জীবনানন্দ দাশ বলছে না, সহজ লোকের মতো কে পারে চলিতে। হুম। সহজ কথা সহজ ভাষায় কে পারে বলিতে। হ্যাঁ, আমরা তো কথাবার্তা বলতে গেলে পেঁচাই ফেলি, খালি সবাই দেখবেন পেঁচাই ফেলতেছি সবকিছু, সহজ ভাষায় কয়জন বলতে পারে? ঠিক আছে? হ্যাঁ, আসেন আমরা তারপরটাই যাই। এখানে বলছে প্যাথোজেন। প্যাথোজেন কি হবে? প্যাথ মানে কি, কে বলতে পারবেন? প্যাথ, প্যাথ।
প্যাথো শব্দটা হচ্ছে ডিজিজের সাথে সম্পর্কিত। প্যাথো মানে হচ্ছে কি, যেটা ডিজিজের সাথে সম্পর্কিত, যে কোনো কিছু প্যাথো থাকলেই বুঝবেন এটা ডিজিজ টাইপের কিছু একটা হবেই। বুঝতে পারছেন? সো তাহলে এটা বলেন প্যাথোজেন হচ্ছে যেটা ডিজিজ স্প্রেড করে, তাহলে এটাকে মিনিং আমরা কি লিখতে পারি? প্যাথোজেন ডিজিজ ফর্মিং এজেন্ট। শেষ। কত সুন্দর ভাষায় আমাদের উত্তরটা লেখা হয়ে গেল। এটার জন্য কি আমার ডিকশনারি খুলে নিয়ে বসা দরকার আছে? অথবা সামথিং দ্যাট কজেস ডিজিজ, সামথিং, হ্যাঁ, সুন্দর মতো দেন, থিংস দ্যাট, থিংস দ্যাট কজ ডিজিজ। শেষ, এক কথায় শেষ, মিনিং লেখা শেষ। বুঝা গেছে না? যায় নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। ঠিক আছে, ওকে, আসেন আমরা পরেরটাই যাই। তো এখানে মিনিং গুলো আমি লিখে দিছি, এখানে আমি এটা স্কিপ করে গেলাম, আপনারা বাসায় চেষ্টা করবেন। আসেন 41st বিসিএস। 41st বিসিএস এর এই প্যাসেজটা আপনারা ট্রাই করবেন এটার মিনিং লিখতে, সুযোগ দিব। ওকে, আপনাদের জন্য 3-4 মিনিট টাইম দিলাম, আস্তে আস্তে ট্রাই করেন, সহজ ভাষায় লিখতে পারেন। না, শুধু ওয়ার্ডস এর মিনিং গুলা লিখে ট্রাই করেন, পুরো প্যাসেজের এখন দরকার নেই। ওয়ার্ড মিনিং গুলা শুধু ট্রাই করেন, লিখতে পারেন নাকি নিজের ভাষায়। ওকে, আমি সলভ করে দিব। হুম, নাকি একটু টাইম লাগবে আপনাদের? ওকে, আসেন আমরা করে দিই। আমি আমার মতো একটু করতেছি, আমি হলে কোনটার আনসারটা কিভাবে লিখতাম,
টিপিং পয়েন্টটা কি? টিপিং পয়েন্টটা মানে হচ্ছে যে ধরেন এই পয়েন্টের বাইরে যদি ক্রস করে তাহলে হচ্ছে সিচুয়েশন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, মানে জিনিসগুলো খুব দ্রুত র্যাপিডলি চেঞ্জ করতে থাকে, বুঝছেন? যে ধরেন থাকে না যে এই লিমিটটা ক্রস করে ফেললে ওটা আর কন্ট্রোল করা যায় না, ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা। তো তাহলে আমরা টিপিং পয়েন্ট দিতে পারি এরকম, এ সার্টেন পয়েন্ট অফ টাইম or phase after which things change rapidly। শেষ। নিজের ভাষায় লিখছে, আমি কিন্তু কোনো ডিকশনারি ব্যবহার করি না, একদম সহজ ভাষায় যদি আপনি বলেন যে না ভাই আমি এত করে লিখতে পারবো না, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট। শেষ। আমি কিন্তু একটাও ডিকশনারি দেখে দেখে লিখতেছি না, নিজের ভাষায় বর্ণনা করার চেষ্টা করতেছি জিনিসটা কি। বুঝে গেছে না জানি? এক্সট্রিম পয়েন্ট দিলে মনে হয় অ্যান্সারটা আমি জানি না অ্যাকসেপ্টেড হবে কিনা, কারণ টিপিং পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট এবং টিপিং পয়েন্ট ঠিক এক না আসলে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখি এমিশন। এমিশন মানে কি? এমিট, এমিট থেকে আসছে না এমিশন? এমিট মানে কি? ডিসচার্জ, ডিসচার্জ, রিলিজ, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাস এমিশন, গ্রিন হাউস গ্যাস ডিসচার্জ, গ্রিন হাউস গ্যাস রিলিজ, সেটাই ভাবে বলি। লগিং, লগিং এটা আমরা জানি, উড লগিং, সেটাকে আমরা কি বলতে পারি? কাটিং ট্রিজ। শেষ। বুঝে গেছে? কাটিং ট্রিজ একদম সহজ ভাষায় ভাষায় আমরা মিনিং গুলো লেখার চেষ্টা করলাম। আসেন আমরা পরের অংশটা দেখি একটু। ইররিভার্সিবল এবং স্ল্যাশেস এই দুইটা পারেন নাকি একটু দেখেন, আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, ঠান্ডা মাথায় ট্রাই করেন। ফাইনাল পয়েন্ট আসলে মনে হয় বলা যাবে না, কারণ টিপিং পয়েন্ট যে একদম ফাইনাল পয়েন্ট তা না, মানে টিপিং পয়েন্ট ইজ লাইক যে পয়েন্টটা ক্রস করার পর জিনিসটা শেষ হয়ে যাবে তা না, জিনিসটা হচ্ছে একদম আনকন্ট্রোলেবল হয়ে যায়, মানে অল্প একটু চেঞ্জের জন্য অনেক বেশি চেঞ্জ হওয়া শুরু করে, দ্যাট ইজ দ্য টিপিং পয়েন্ট, ঠিক আছে। ক্লাইম্যাক্সটা তো নাটক সিনেমায় হয়, এক শব্দ না দিয়ে আপনার অনেক সময় পুরা একটা বাক্য বা ছোটখাটো ফ্রেজ দিয়ে লেখার চেষ্টা করেন না। অনেকে ট্রাই করতেছেন, দ্যাটস গুড, আপনারা আস্তে আস্তে নিজেদের ভাষায় লেখার চেষ্টা করছেন, দ্যাটস গুড, ঠিক আছে। তাহলে ইররিভার্সিবল, রিভার্স মানে কি? রিভার্স শব্দের অর্থ কি? গোয়িং ব্যাক বা চেঞ্জ। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? রিভার্স মানে আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল, ঠিক আছে। আচ্ছা, স্ল্যাশেস, এটা মিনিং কি করা যায়? স্ল্যাশেস আচ্ছা, এখানে 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 আমরা এটাকে কি বলতে পারি? স্ল্যাশেস এর মানে আমরা এটাকে বলতে পারি
লেট মি থিঙ্ক, আমাকে একটু চিন্তা করতে দিন। রিডিউস দেওয়া যায়, রিডিউস একটা দেওয়া যায়, এটাকে আমরা বলতে পারি মিনিমাইজ। রিডিউস হচ্ছে এটা, মিনিমাইজ শব্দটা মনে হয় বেশি পারফেক্টলি যায়, তাই না? হ্যাঁ, রিডিউস যায়, ওকে ফাইন, ঠিক আছে। আমি হলে রিডিউস ডিক্রিজ সবই দিতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে মিনিমাইজটাই না, মিটিগেট অন্য জিনিস, মিটিগেট অন্য জিনিস, মিটিগেট না, মিটিগেট হবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, মিনিমাইজটা প্রবাবলি এখানে বেস্ট যায়, ঠিক আছে। আচ্ছা, আসেন তারপরটা যে আমরা এখানে আমাদের এখানে আনসার গুলো চাইছে, আমরা আনসার গুলো লিখে ফেলছি অলরেডি, রাইট? মোটামুটি। আচ্ছা, আমি দুইটা হ্যান্ডরেস দেখতে পাচ্ছি, একটু হ্যান্ডরেস গুলো দেখি। একটা হ্যান্ডরেস করেছেন অনিম। অনিম, আপনাকে পারমিশন দিয়েছে, আনমিউট করে বলেন আপনি কি বলতে চান। হ্যালো, আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সরি, আসসালাম। জি, মানে ভুলে হয়তো বইয়ের হয়তো চাপ লেগেছিল। হ্যাঁ ঠিক মানে আছে, অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, হতে পারে। ওকে, সো আমরা এইভাবে এইগুলো ট্রাই করলাম। আমি এখানে আনসার গুলো লিখে দিচ্ছি, আমি সেকেন্ড টাইম লিখলাম না, ঠিক আছে। সেকেন্ড টাইম লিখা লাগবে, লিখে দিলে ভালো হবে নাকি? দ্যাট উইল ডু, আমি যেভাবে দিছি এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আপনারা বললেন যে লাগবে না, আমি আর লিখলাম না। ওখান থেকে পরে বোঝা যাচ্ছে না আমি যে লিখছি এগুলা? হ্যাঁ, লিখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমি কোনটার আনসারের জন্য কি লিখছিলাম ওখানে? আহ, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। টিপিং পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট। এমিশনটা কি লিখছিলাম? এমিশনটা লিখছিলাম হচ্ছে ডিসচার্জ বা রিলিজ, বা রিলিজ। ইয়াটা লিখছিলাম হচ্ছে লগিং, লিখছিলাম কাটিং ট্রিজ। ইরিভার্সিবল লিখছিলাম হচ্ছে আনচেঞ্জেবল। এবং স্ল্যাশ লিখছিলাম হচ্ছে মিনিমাইজ। এগুলো হচ্ছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা পরেটা যাই। এটা হচ্ছে 40 পিসেস। আমি আপনাদের এখানে মানে যা একটা আছে। প্রশ্ন করবো এটার আগে। জি জি বলেন। জি এখানে হচ্ছে আমরা যখন এই যে শব্দগুলো শুধু আন্ডারলাইন করা আছে, তো ওটা তো আমরা জানি যে আচ্ছা ওটা ওটা আমাদের মিনিং লিখতে হবে। তো তখন হচ্ছে যে আমরা এই সেন্টেন্সটা, মানে যেই সেন্টেন্সটাতে শব্দটা আন্ডারলাইন করা, আমরা ওই সেন্টেন্সটা এক দুইবার পড়লে হয়তো ধারণা করতে পারছি আর কি, হ্যাঁ, যে মিনিংটা কি বা কাছাকাছি কিছু একটা। কিন্তু জি ভাইয়া আমি যেহেতু যে 44-এর প্রশ্নটা আমরা করেছি, তো সেখান থেকে আমি একটু বলতে চাচ্ছিলাম আর কি, যে ওইখানে ভাইয়া এরকম কিছু ওয়ার্ড ছিল যে ব্লেজ ট্রেলস, এনক্রোচ, সো এইগুলোর নিচে তো আন্ডারলাইন করা ছিল না। তো জি এই সেন্টেন্স গুলো তো আমরা সেজন্য, মানে যেহেতু এটা আমাদের মিনিং লিখতে হবে না, আমরা ওইভাবে এই সেন্টেন্স গুলো বারবার পড়ছি না। কিন্তু এমনিতে যেহেতু আমি এই যে ব্লেজ ট্রেলস, এনক্রোচ এই ওয়ার্ড গুলো জানি না, জি ওই ওই ক্ষেত্রেও কি আমাদের এই সেন্টেন্স গুলা কি হচ্ছে যেগুলোর নিচে আন্ডারলাইন করা আছে এগুলোর মতো করে একটু বারবার পড়ে নিব, নাকি এগুলো বাদ একদম স্কিপ করে যাব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওই সেন্টেন্স গুলা থেকে আদৌ কোনো প্রশ্ন আছে কিনা। আমার যখন কোশ্চেন আনসার গুলা থাকে, হ্যাঁ, তো ওইটাতে যদি ওই সেন্টেন্স গুলো থেকে কোনো কোশ্চেন না থাকে, ওটার মিনিং তো আমার আসলে লাগতেছে না, প্রথম কথা। সো আমি যেটা করি, আমি আগে হচ্ছে কোশ্চেন পড়ি। তো কোশ্চেন পড়ার পর আমি অটোমেটিক বুঝতে পারি যে আমার কোন সেন্টেন্স গুলো কাজে লাগতেছে, কোন সেন্টেন্স গুলো কাজে লাগতেছে না। তো মাঝখানে যদি কিছু শব্দ থাকেও কঠিন কঠিন, একটা দুইটা লাইন যদি কঠিন থাকেও, আমি যদি নাও বুঝতে পারি, ডাজেন্ট ম্যাটার, আমি কিন্তু ওভারঅল থিমটা ধরতে পারতেছি। এই জন্য কোশ্চেনটা কিন্তু হয় থিমেটিক। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই? জি ভাই। হ্যাঁ, আর যদি আমি দেখি যে আহ, ওটার ওটার উপর থেকে কোশ্চেন আছে, তো কোশ্চেন থাকলেও আমি কোশ্চেন আনসার গুলো কিন্তু লিখা যায় কম বেশি। ধরেন কঠিন হচ্ছে ওয়ার্ড মিনিংটা লিখা, রাইট? সামহাও কোশ্চেন আনসার গুলো কিন্তু সামহাও ধারণা করে কিন্তু লিখা যায়। আপনি যদি এইটা প্র্যাকটিস করেন, আমার মনে হয় কোশ্চেন আনসার লেখা এর চেয়ে অনেক সহজ। কি বলেন?
টেকনিকটা কিন্তু সেমই, এটার জন্য আমরা যে টেকনিক খাটাচ্ছি ওটার জন্য কিন্তু সেম টেকনিক। জি ভাই। আমি কি আপনার কোশ্চেনটা আনসার দিতে পারছি নাকি? জি ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো এটা ট্রাই থ্যাংক ইউ। করুন, আমি আপনাদেরকে 4 মিনিট সময় দিচ্ছি। হইছে? আমি কি করে দিব আনসার? ওকে, সো আসেন আমরা একটু করি, আমি আমি আনসার বলে দিই। ট্রাইবুলেশন, ট্রাইবুলেশন শব্দটা আসছে ট্রাবল থেকে, ঠিক আছে? সো এটা আনসার হচ্ছে ট্রাবল। ট্রাইবুলেশন মানে হচ্ছে ট্রাবল, আর কিছুই না, সহজ। একই ওয়ার্ড, দেখেন এই যে টিআরবি, টিআরবিএল, একই ওয়ার্ড। চোর্স হচ্ছে স্মল বোরিং ওয়ার্ক, স্মল বোরিং ওয়ার্ক, ছোটখাটো বোরিং কাজ, গদ বাঁধা কাজ। ডিসমাল ওয়ার্ক কন্ডিশন, ম্যাল মানে কি কেউ বলতে পারবেন?
ম্যালমার্ক শব্দটার মানে কি? ম্যালনিউট্রিশন, ম্যালিশিয়াস, ম্যালওয়্যার, ম্যালনিউট্রিশন, তারপরে আরো কি হতে পারে? ম্যালাইনিটি। ম্যাল মানে খারাপ। ডিজ মানে কি? ডিজ 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 মানে খারাপ, যেমন ডিসরেসপেক্ট, মানে রেসপেক্ট না করা, ঠিক আছে, এরকম। সো তাহলে ডিসমাল মানে হচ্ছে খুবই খারাপ, ঠিক আছে। তো খুবই খারাপ অবস্থায় আমরা তাহলে এটা ইংরেজি কি করতে পারি? কে বলতে পারবেন? ডিসমাল, ডিসমাল, ভেরি ব্যাড, শেষ, এক কথায়। আর কি যে লিখি, ভেরি ব্যাড, ঠিক আছে। ডিসমাল মানে হচ্ছে ভেরি ব্যাড, এটা খুবই খারাপ অবস্থা, ঠিক আছে। আচ্ছা, মেক বোথ এন্ডস মিট, এইটা একটু ক্রিটিক্যাল। মানে সামহাও, মানে আমার কাছে এনাফ রিসোর্সেস নাই, আমাকে সামহাও ম্যানেজ করতে হবে দুইটা জিনিস, এটাই তো ব্যাপারটা নাকি? আমার কাছে এনাফ নাই, এখন দুই পাশে আমাকেই করতে হবে, ঠিক আছে। তাহলে এটার আনসারটা আমরা একটু বড় করে লিখতে পারি, আর্নিং, আর্নিং, আর্নিং নট সাফিসিয়েন্ট enough, enough to mitigate needs, ঠিক আছে। এই আর্নিং নট নট সাফিসিয়েন্ট এনাফ টু মিটিগেট নিডস, অর্থাৎ যথেষ্ট রকম মানে প্রয়োজন মেটানোর মতো আর্নিং না থাকা, এটাই তো বলছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা পরেরটায় যাই। এখান থেকে ছিল পিটফল। পিটফল অফ চাইল্ড লেবার মানে কি? পিটফল, রিস্ক বা ড্যামেজ। পিটফল মানে হচ্ছে রিস্ক বা ড্যামেজ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো? হার্মফুল, হার্ম, হার্ম, ঠিক আছে। হার্মস বা ড্যামেজ বা নেগেটিভ ইম্প্যাক্ট, তাই না? ক্ষতি, ক্ষতির দিকটা, তাই না? ড্যামেজ অফ চাইল্ড, ঠিক আছে। হ্যাঁ, ডিমেরিটস বলতে পারেন, অসুবিধা নেই। ওকে, তাহলে লাস্টে আমাদের এখন আরেকটা আছে, এটা হচ্ছে আহ, এটা একটা, এইটা একটা আছে। এটা আমি হোমওয়ার্কের জন্য রেখে দিই নাকি? আমি একটু হোমওয়ার্কের জন্য রেখে দিই, এটা আপনাদেরকে আমি হোম টাস্ক দিচ্ছি, আমি আনসার যখন আপলোড করবো প্যাসেজটা, ওটার সাথে আনসার দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমি যে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যে অনেকগুলো প্যাসেজ এক্সারসাইজ করালাম, এখান থেকে আপনারা কে কি শিখলেন? ওয়াজ ইট হেল্পফুল? এটা কি কোনোভাবে আপনাদেরকে হেল্প করছে? আমি বেসিক্যালি কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করে কোশ্চেন গুলার মিনিং লেখার চেষ্টা করছি, মানে শব্দগুলোর মিনিং লেখার চেষ্টা করছি, কেউ বলতে পারবেন? কেউ সাম আপ করতে পারবেন? হোয়াট আর দ্য টেকনিক্স আই ইউজড, বলতে পারবেন? আমি কি কি টেকনিক ইউজ করছি? আমি একদম সংক্ষেপে যে আমি কি কি টেকনিক অবলম্বন করার চেষ্টা করছি, আমি একটা নিউ স্লাইড লিখি। প্রথমত আমি ট্রাই করছি ওয়ার্ড রুট দিয়ে, বিভিন্ন ধরনের ওয়ার্ড রুট আমার জানা আছে, সো আমি ওয়ার্ড রুট গুলাকে যখন বসাইছি, ওয়ার্ড রুট গুলো দিয়ে আস্তে আস্তে আমি মিনিংটা গেস করার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা টেকনিক। 2 নাম্বার টেকনিক, আমি হয়তোবা বাংলায় জিনিসটা কি আছে এটা বুঝছি, বাংলায় জিনিসটা আসার পর নিজের ভাষায়, নিজের ভাষায় ইংরেজিতে আমি এটা লিখছি, ইংলিশে আমি পুরোটাকে এক্সপ্লেন করছি যে আমি কি বুঝছি, সেটাকে নিজের ভাষায় আমি মিনিটাকে লিখছি, এটা আমি করছি। এই দুইটা আমি সবচেয়ে বেশি অবলম্বন করছি। 3 নাম্বার, বাকি সেন্টেন্সটা পড়ে পড়ে একটা সিনোনিম গেস করা ট্রাই করা, সিনোনিম গেস করা ট্রাই করছি, ঠিক আছে।
এবং 4 নাম্বারটা যেটা আমি করছি আপনারা হয়তো অনেক সময় খেয়াল করেন নাই, আমি যখন মিনিংটা লিখতে গেছি, মিনিংটা এটা আপনারা কেউ খেয়াল করছেন কিনা আমি জানি না, মিনিংটা লিখতে গিয়ে ওই বাক্যে কোনো শব্দ আছে কিনা, ওই বাক্যে রিলেভেন্ট কোনো ওয়ার্ড আছে কিনা এটা দেখছি, রিলেভেন্ট ওয়ার্ড আছে কিনা। এটার একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আম, ওই বাক্যে কোনো রিলেভেন্ট ওয়ার্ড আছে কিনা এটা আমি কিভাবে গেস করতে পারি। ধরেন আমার এখানে এখানে কোনটায় যেন এটা ছিল, উম, এই যে এখানে পিটফল ছিল না, এখানে দেখেন ডেঞ্জার্স ছিল। আমি যদি কিছু না জানতাম আমি ডেঞ্জার্স লিখে দিতাম। বুঝতে পারছেন আমার কথা? আমি আশেপাশে ওরকম রিলেভেন্ট কোনো ওয়ার্ড আছে কিনা যে আমার মাথায় আসতেছে না, আমি চারপাশে তাকাই, ওটার আশেপাশে এমন কোনো শব্দ আছে কিনা যেটা ওর সাথে যায়। ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরেন এখানে আমার আহ ডিজমাল শব্দটা আছে, কথার কথা আমি ডিজমাল শব্দটার মানে আমি জানি না। ঠিক আছে, আমি হয়তো বা এখানে আইসা হ্যাজার্ডের দিকে, তারপরে একবার করে আমি ভালনারেবল বা হ্যারাসমেন্ট এই শব্দগুলোর দিকে আমি একবার করে তাকাবো যে এর কোনোটাকে দিয়ে কি আসলে ওটার মিনিংটা দেওয়া যায়, এটার পরের কোনো বাক্যে কি এটার কোনো সিনোনিম আসছে। আমার 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 কথা কি বুঝছেন না বুঝেন নাই? এখান থেকে যে যে আমি যে এটার ওয়ার্ডটা এক্সপ্লেন করতে গেছি, এই নিড শব্দটা আমি কোথা থেকে আনছি জানেন? এইখানে নিডস ছিল, এই যে। বুঝছেন না বুঝেন নাই আমি কি বলছি? অর্থাৎ আশেপাশেই তাকানো, যে এই আশেপাশে আর এমন কোন শব্দ আছে কিনা যেটাকে ব্যবহার করে আমি এটার মিনিংটা সুন্দর মতো লিখতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝে দেখলে একটু ইয়েস বলেন, না বুঝে দেখলে নো বলেন। হুম, এই জিনিসটা আমরা আর কোথায় ব্যবহার করতাম? ওই যে আপনার মনে আছে 9-10-এ আমাদের অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। তো দেখা যেত উইদাউট ক্লুজে আমরা যে শব্দটা বসাইতাম ওই শব্দটা আসলে প্যাসেজেরই আবার বা ওই ব্ল্যাঙ্কেরই অন্য কোনো একটা লাইনে ওই শব্দটা আছে, সেম শব্দটা আমরা খুঁজে বের করে না জাস্ট ওখানে বসাই দিতাম। করছেন না 9-10-এ উইথ ক্লুজ উইদাউট ক্লুজে? যে একটা উইদাউট ক্লুজে বিশেষ করে একটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কে কি শব্দ বসাবো কি শব্দ বসাবো ওটা খুঁজলেই আর একটা শব্দ চোখে পড়ে যেত, যেটাকে না ওই ব্ল্যাঙ্কে বসাই দেওয়া যেত। ঠিক আছে, সো আমি সেম টেকনিকটা কাজে লাগাইছি যে আমি এটা মিনিং কি লিখবো, আচ্ছা ঠিক আছে ফাইন, ওইটারে আশেপাশে এমন কোনো একটা শব্দ আছে যেটাকে অবলম্বন করে মিনিংটা লিখে দিচ্ছি। দ্যাটস ইট। এতে করে আমার মেন্টাল প্রসেসিং বা আমার চিন্তা করতে আমার সহজ হচ্ছে কাজটা, যে আচ্ছা হ্যাঁ এই শব্দটাকে দিয়ে তো এটা এক্সপ্রেস করা যায়। বুঝে গেছে? সো তখন জিনিসটা থিমেটিক্যালি কানেক্টেড হয়, মিনিংটা থিমেটিক্যালি কানেক্টেড হয়ে যায় সামহাও এবং ইজি টু এক্সপ্রেস। ওকে, সো আমি এখানে এই বাকি প্যাসেজগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য রাখলাম। আমি যখন আপলোড দিব স্লাইডটা, ওটাতে আপনারা এই জায়গাগুলো অ্যান্সার গুলো দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো করে এখানে মিলাই নিন। ঠিক আছে, সো আমি এটা আপনাদের ইয়ের জন্য রেখে দিলাম। হ্যাঁ, ওকে, আসেন আমরা যাই তারপরেরটা একটু সামনের দিকে আগাই। এই প্যাসেজ গুলা পড়বেন, হ্যাঁ, বলা যায় না কখন কোনটা থেকে কমন পড়ে, বলা যায় না, এই প্যাসেজও আসতে পারে। পিসিতে কিন্তু এরকম হয়েছে যে বিসিএস এর প্রশ্ন করছে, একটা প্যাসেজ দিয়ে দিছে, ওই প্যাসেজ আসলে আগে কোন একটা গাইড বই ছিল। সুতরাং আপনারা প্যাসেজ গুলা পড়েন। আচ্ছা, তার বাইরে আমি আপনাদেরকে আছে কয়েকটা গেজিং মিনিং এর আমি কয়েকটা টেকনিক শিখাবো। ঠিক আছে? হুম, সুদীপ্ত প্রশ্ন করছে ভাই আনুমানিক কত বা সর্বোচ্চ কত মিনিট প্যাসেজ পড়ায় দেওয়া যেতে পারে? দেখা যায় প্রশ্ন পরে 4টা উত্তর দিলে লাস্টে থিম বলেন, তখন তো আবার সবটাই চাওয়া লাগে। এটা আসলে এক একজন ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন, হ্যাঁ, পরীক্ষা দিলে পরে হচ্ছে আপনার একটা ইয়ে আইডিয়া তৈরি হয় যে আমার আসলে কতক্ষণ লাগতেছে। এটা আসলে ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। সো সবারটা এক সমান না, সবার রিডিং অ্যাকুরেসি এবং সবার রিডিং এর এটাকে কি বলবো এবিলিটি এক সমান লেভেলের না। সো আপনাদেরকে গেজিং মিনিং এর জন্য আমি আজকে কয়েকটা ওয়ার্ড রুট শিখাবো, গেজিং মিনিং যেগুলো ব্যবহার করে আমি হচ্ছে আজকে এই ইয়াটা সলভ করছি। ঠিক আছে, আমি কি এটা দেখাবো নাকি? একটু দেখাই, কয়েকটা দেখাই না? আচ্ছা, এক নাম্বার হচ্ছে এ। এর শব্দটা আমরা একটা মানে জানি একটি, কিন্তু এর মানে হচ্ছে উইদাউট বা নাই, এই অর্থে আসে। সে ফর ইনস্ট্যান্স দেখেন, লক্ষ্য করবেন, যেমন যেমন আমি যদি বলি এ টিপিক্যাল, দেখেন কোনো একটা জিনিসের মধ্যে কমন কিছু থাকলে এটাকে বলে টাইপ। টাইপ শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টিপিক্যাল।
টিপিক্যাল। টিপিক্যাল মানে হচ্ছে কমন। তাহলে এটিপিক্যাল মানে কি? কমন নাই, তার মানে কি? আনকমন। এরকম আমরা বায়োলজিতে পড়ছি এসেক্সুয়াল। এসেক্সুয়াল রিপ্রোডাকশনে কি জনন প্রযোজ্য নাকি প্রযোজ্য না? কে বলতে পারবেন? সেক্স হয় না, হয় না? এসেক্সুয়াল রিপ্রোডাকশনে সেক্স হয় না। এরকম আমরা যদি বলি এ সেলুলার, এ সেলুলারে কি সেল আছে না নাই? এ সেলুলারে সেল নাই। এ মোরাল, মোরালিটি আছে না নাই? মোরালিটি নাই। পাথ মানে ইমোশন, অ্যাপ্যাথি, ফিলিং নাই, ইমোশন নাই। ঠিক আছে, এটা হচ্ছে এ। 2 নম্বরে আমি যে রুটটা দেখাবো সেটা হচ্ছে বেল। যদি কোনো একটাতে বেল থাকে এটা সাধারণত ফাইট রিলেটেড হয়, ফাইট বা যুদ্ধ, ফাইটিং বা ওয়ার রিলেটেড কিছু একটা হবে। যেমন ধরেন শব্দটা যদি হয় বেলিকোস, ঠিক আছে, রেবেল, ঠিক আছে, বেলিজারেন্ট, বেলিজারেন্ট, ঠিক আছে। বেলিজারেন্ট কি একটা এল না ডাবল এল? আমি একটু ভুলে গেছি, মোস্ট প্রবাবলি ডাবল এল। হ্যাঁ, বেলিজারেন্ট, আমি একটু শিওর না, এটা একটু দেখে নিয়েন আপনারা ডিকশনারিতে। বেলিজারেন্ট শব্দের একটা এল না ডাবল এল, ঠিক আছে। বেল মানে হচ্ছে ফাইট বা ওয়ার রিলেটেড কিছু একটা হবে। 3 নম্বরে যদি আপনারা দেখেন যে কোন একটা শব্দের মধ্যে ক্রোম শব্দটা আছে, ক্রোম, ক্রোম, ক্রোম শব্দটা থাকলে এটা বুঝবেন কালার রিলেটেড কিছু হবে। আপনারা কেউ গুগল ক্রোমের লোগোটা দেখছেন? গুগল ক্রোমের লোগোটা, গুগল ক্রোমের লোগোটা কি কালারফুল নাকি ইয়ে নর্মাল? বলেন তো, গুগল ক্রোমের লোগোটা অনেক কালার না, কালারফুল না? ক্রোম মানে হচ্ছে কালার, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে এখন যদি বলে ক্রোমাটিক মানে কালারফুল, তাহলে আমি যদি বলি অ্যাক্রোমাটিক, বলেন তো অ্যাক্রোমাটিক কি হবে? অ্যাক্রোমাটিক, গেস করেন। অ্যাক্রোমাটিক কালার নাই, যেখানে কালার নাই। তাহলে এখন যদি বলা হয় ডাইক্রোমাটিক, ডাইক্রোমাটিক, ডাই মানে কি? কার্বন ডাই অক্সাইড, ডাই মানে কি? দুইটা কালার আছে এমন যে কোনো কিছু হচ্ছে ডাইক্রোমাটিক, ঠিক আছে। যদি বলা হয় মনোক্রোমাটিক, তাহলে বলেন মনোক্রোমাটিক কি? বলেন, গেস করেন মনোক্রোমাটিক কি? একটা কালার আছে এরকম, বুঝে গেছে? এরকম এদিক সেদিক করতে পারে, আপনি আপনার মতো বলবেন। ক্রোমিয়াম, ক্রোমিয়াম মানে কি? কোন একটা হয়তো বা সাবস্টেন্স যেটা থেকে কালার, নানান রকম কালারই হয়, এটা হচ্ছে ক্রোমিয়াম। তারপরে যেমন ধরেন আপনার আরো কি হতো, আরো শব্দ আমার মনে ডিকশনারি খুঁজলে অনেক শব্দ আসবে। So আপনি যদি দেখেন যে কোনো একটা আননোন শব্দ যেমন ক্রোম আছে, আপনি গেস করার ট্রাই করবেন কালারের সাথে রিলেটেড কিছু একটা। 4 নম্বরে যদি দেখেন একটা শব্দের মধ্যে ক্রোন আছে, ক্রোন, এটার সাথে বুঝবেন এটা টাইম রিলেটেড। কি রিলেটেড বলেন তো? টাইম। যেমন ধরেন শব্দটা আসলো ক্রনিক্যাল। ক্রনিক্যাল মানে কেউ বলতে পারবেন? ক্রনিক্যাল সোজা ভাষায় ক্রনিক্যাল মানে হচ্ছে ডায়েরি, মানে যেখানে হচ্ছে আপনার লাইক টাইম, টাইম রিলেটেড সবকিছু একসাথে লিপিবদ্ধ করা, ঠিক আছে। এরকম ধরেন শব্দটা আসলো সিনক্রোনাইজড। সিনক্রোনাইজড মানে কি? একই সময়ে ঘটতেছে, একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে করে ঘুরতেছে, দ্যাট ইজ সিনক্রোনাইজড, ঠিক আছে। এরকম আরো শব্দ হতে পারে, যেমন ধরেন ক্রোনোলজিক্যাল, ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্টস, তার মানে কি টাইমের সাথে সিকোয়েন্সটা তৈরি করা হয়েছে, সিকোয়েন্সটা বা লিস্টিংটা টাইমকে মাথায় রেখে করা হয়েছে, দ্যাট ইজ ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্টস। এরকম ক্রোন দিয়ে আরো অনেক শব্দ আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো ক্রোম শিখাইলাম, ক্রোন শিখাইলাম, তারপরে যে শব্দটা শিখাবো আসেন 5 নম্বরটাতে একটু যাই। নাম্বার 5-এ হচ্ছে আপনাদেরকে শিখাইতে পারি, যদি আপনি যে কোনো শব্দের মধ্যে দেখেন বেনে আছে, বুঝবেন এটা ভালো। বেনেভোলেন্ট, বেনিফিশিয়াল, বেনিফিট, এরকম আরো হতে পারে কি অনেক শব্দ, বেনেডিকশন, যা কিছু আছে বেনের, যা কিছু আছে সব ভালো হবে, ঠিক আছে। বেনেফেক্টর, রাইট, বেনেফেক্টর, এরকম। 6 নম্বরে যেটা শিখাবো মেল, মেল থাকলে বুঝবেন এটা খারাপ হবে, এনিথিং মেল, খারাপ, মেলিশিয়াস, মেল নিউট্রিশন, মেল ফ্যাক্টর,
ঠিক আছে, তারপরে হতে পারে মেলাইনিটি, যে কোনো কিছু মেল বা মেল থাকলেই খারাপ। ঠিক আছে, 7 মেল বা মেল থাকলে খারাপ। আচ্ছা, ব্যানের পরে ইউ, ইউ দিয়ে যদি যে কোনো কিছু থাকে এটা বুঝবেন ভালো কিছু হবে। ইউলজি, ঠিক আছে, ইউলজি। তারপরে হচ্ছে হতে পারে কিরকম, ইউফোরিয়া। ইউফোরিয়া মানে কি এক্সট্রিম জয়, প্রচন্ড রকম আনন্দ, সেটাকে বলে ইউফোরিয়া। ইউলজি কাউকে প্রেইজ করা। লজি হচ্ছে লজি, লজি কি রিলেটেড, লগ, লগ থাকলে এটা কি রিলেটেড, লগ হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড। তাহলে দেখেন এখন আমরা ভাঙি, শব্দটাকে ভাঙি। ইউ লজিক, তাহলে কি, ইউ হচ্ছে ভালো, লগ হচ্ছে কি ভাষা, তাহলে ভালো কথা বলা, কারো সম্পর্কে প্রশংসা করা। ঠিক আছে, এরকম ইউ থাকলে ভালো। 9 নম্বরে হচ্ছে আমি আপনাদেরকে যেটা এখন মাথায় আসতেছে, লগ, ইউ, আপনার প্যাথ, প্যাথ থাকলে হচ্ছে এটা ইমোশনের সাথে কানেক্টেড, ইমোশন। তাহলে বলেন অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে কি, কি বলতে পারবেন? অ্যাপ্যাথি ভালো হবে না খারাপ হবে? অ্যাপ্যাথি কি ভালো হবে নাকি খারাপ হবে? এনি গেজেস? ভালো কিছু হবে না খারাপ অ্যাপ্যাথি? হ্যাঁ, কোন একটা কিছু ল্যাক অফ ইন্টারেস্ট, মানে প্যাথ নাই, ইমোশন নাই, ওটার প্রতি কোনো তার কনসার্ন নাই, উদাসীন। প্যাথেটিক মানে কি, প্যাথ জাগায় এরকম যে কোনো কিছু, মানে ইমোশন জাগায় দেয়, তাই না? প্যাথেটিক, যেমন আমরা বলি না প্যাথেটিক এন্ডিং, মানে খুবই খারাপ লাগার মতো একটা এন্ডিং, মানে আমার একদম ইমোশন জাগায় দিছে, আমাকে ইমোশনাল করে দিছে। ঠিক আছে, হ্যাঁ এরকম আর কি। ঠিক আছে, হুম, এরকম প্যাথ। 10 নম্বরে হচ্ছে আজকে আরেকটা শিখাইছিলাম, প্যাথো রিলেটেড যে কোনো কিছু থাকলে সেটা কি, প্যাথো রিলেটেড যে কোনো কিছু থাকলে ডিজিজ, এটা অবশ্যই ডিজিজ। আচ্ছা, আর কয়েকটা বোনাস লিখে দিচ্ছি। 11, যদি এটা প্যান থাকে শব্দটার মধ্যে, প্যান, প্যান মানে হচ্ছে অল বা সব জায়গায় আছে এরকম। যেমন দেখেন প্যান্ডেমিক, যেটা সবাইকে আক্রান্ত করে এরকম। প্যানথেইজম, যারা বিশ্বাস করে গড সবকিছুর মধ্যে আছে, যারা হচ্ছে প্যানথেইস্ট। ঠিক আছে, প্যান মানে হচ্ছে অল, সবার মধ্যে আছে। 12 নম্বরে হচ্ছে আমি আরেকটা বলি, এটা ডেম যদি থাকে কোন একটা কিছুতে, এটা বুঝবেন পিপল রিলেটেড কিছু একটা হবে, পিপল। দেখেন ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক তাহলে কি মানুষ সংক্রান্ত না? তখন হোয়াট আর দা ডিসক্রাইব দ্য ডেমোগ্রাফিক ফিচার্স অফ বাংলাদেশ, তাহলে এখানে কাদের কথা জানতে চাইছে? বাংলাদেশের ডেমোগ্রাফিক ফিচার বলতে আপনি কোন ফিচার বুঝেন? বাংলাদেশের মানুষের, বাঙালি মানুষদের বৈশিষ্ট্য জানতে চাইছে, বাঙালিদের জাতিসত্তা কিভাবে আসছে, কোথা থেকে, পিপল রিলেটেড হবে। এরকম যদি আমরা বলি, যেমন একটু আগে বলছিলাম প্যান্ডেমিক, 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 প্যান মানে অল, ডেম মানে মানুষ, সকল মানুষ আক্রান্ত হয়েছে এরকম। বুঝছেন না বুঝেন নাই? প্যান মানে অল, ডেম মানে কি মানুষ, সকল মানুষ আক্রান্ত হয়েছে। ঠিক আছে, এরকম একটা শব্দ আসছিল এর আগে কোন বিসিএস এ যেন, আমার মনে নাই, শব্দটা ছিল ডেমাগগ। এটা মানে 38 বিসিএস এ আসছিল এই শব্দটা, ডেমাগগ। কেউ বলতে পারবেন? ডেম পিপল, গগ লিডার, মানুষের এমন একজন লিডার যে মানুষকে সাধারণত ভুল পথে পরিচালিত করে বা অযথা মানুষকে এজিটেট করে, এই ধরনের লিডারকে বলা হয় হচ্ছে ডেমাগগ। যেমন প্যাডাগগ, প্যাডাগগ কি, প্যাডাগগ মানে হচ্ছে টিচার, প্যাডাগজি হচ্ছে টিচিং, গগ মানে হচ্ছে পার্সন, যে পার্সন টিচ করে সে হচ্ছে প্যাডাগগ। কথা কি বুঝে গেছে না যায় নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ঠিক আছে, সো আমি আপনাদেরকে আজকে ক্লাসের জন্য বেশ কতগুলো ওয়ার্ড রুট দেখাইলাম। আই হোপ দিস ওয়ার্ড রুটস মে হেল্প ইউ। এগুলো যদি আপনাদের কাজে আসে, আমি সেক্ষেত্রে আমার আজকে ক্লাসটা সার্থকতা পাবে। সো আপনারা এই টেকনিক গুলো অবলম্বন করতে পারেন। তার পাশাপাশি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, মিনিং গুলো গেস করার ট্রাই করবেন এবং ডিকশনারি মিনিং দেখবেন। ঠিক আছে, ইংলিশ টু বাংলা ডিকশনারি না দেখে ইংলিশ টু ইংলিশ মিনিং দেখার অভ্যাস তৈরি করেন। আর খুব বেশি দিন নাই, যে কত দিনের ইয়ে বাকি আছে, আপনার ইংলিশ টু ইংলিশ মিনিং দেখে এবং ডিকশনারি গুলা
কিভাবে এটা করে সেটা দেখেন ইনশাল্লাহ। অধিকারী ভাই প্রশ্ন করছেন যে ভাই আজকে প্যারাফ্রেজিং শিখাবেন না, যেদিন কোশ্চেন আনসারের ক্লাস থাকবে ওইদিন আমি প্যারাফ্রেজিং শিখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আর আজকের ক্লাসে ভালো লাগলে আপনারা এটা ফিডব্যাকের মাধ্যমে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।